আমি আর গাড়ি চালাতে পারছি না, আমার হাত পা কাজ করছে না, গাড়ি ব্রেক করব তার শক্তিও পাচ্ছি না। মোটামুটি গাড়ির স্টিয়ারিং ছেড়েই দিছি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে গাড়ির মতোই চলছে আপন গতিতে, যা আমার জীবনে দেখা একটা সিনেমা, বলিউডের সিনেমা টারজান দ্য ওয়ান্ডার কার সিনেমার হুবহু কপি। সে সিনেমাতেও গাড়ি আপনা আপনি চলে, আর আমার ক্ষেত্রেও একই কাহিনী ঘটছে। এভাবে আস্তে আস্তে যখন এলেঙ্গা জালদু ব্রিজ পার হলাম, তখন থেকে অশ্লীলটা একটা বাক্য জোরে জোরে বলে গেল। সেইটা হচ্ছে, আজ শুধুমাত্র তুই তোর ছেলের জন্য বেঁচে ফেললে, আজ না হয় তোকে আজকে জ্যান্ত পুঁতে ফেলতাম। অন্য কোনো এক সময় তোর সাথে আবার দেখা হবে। যে খেলা শুরু করেছিস তার শেষ আমি দেখেই ছাড়বো, আর এটাও দেখবো তোর ছেলের শক্তি তোকে কতদিন আগলে রাখতে পারে। আস্তে আস্তে অশরীরী এন্টিটির কথা হাওয়ায় মিলিয়ে গেল, আর এর মধ্যে গিলাসেও ঝাপসা ঝাপসা হতে হতে এক পর্যায়ে মুছে গেল। আর দেখছি না দানবটাকে। যাক, তাহলে চলে গেছে, কারণ আমি আমার গাড়ির ভর সঠিক অনুভব করছি। নর্মাল শান্ত পরিবেশ হয়ে গেল, যেমনটা সাধারণত থাকে। কিন্তু আমার মনের ভিতরটা কোনোভাবেই শান্ত হচ্ছে না। এতক্ষণ যে টেনশনে ছিলাম তার যে কয়েক গুণ ভরে গেছে টেনশন। দানব পিশাচটা কি হলে গেল? পিশাচটার কথাগুলো বারবার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। চিন্তার ভাঁজ কপালে। আমাকে ছাড়বে না মানে? তাহলে তো এটা নতুন কোনো শত্রু নয়, অনেক পুরাতন শত্রু হবে। আর এই সমস্ত শত্রুর তো অভাব নাই আমার। কত কত জিন, পিশাচ আর তান্ত্রিকদের সাথে যুদ্ধ করেছি, কত তান্ত্রিক সহ জিনদের মেরে ফেলেছি, কত ছেড়ে দিছি। এখন কে জানে কোন শত্রু আবার নতুন করে পিছনে লাগলো। আজ নিজেকে বেশি টেনশন হচ্ছে। আমি এর আগে কখনো এতটা দুর্বল হয়নি। সবসময় যুদ্ধ করার মন মানসিকতা নিয়েই চলেছি। সব সময় এইসব জিনিসকে মিশন বা মজা হিসেবে নিয়ে আসছি। আমার কাছে জিন পরি বা তান্ত্রিকদের সাথে লাগাটা একটা নেশায় পরিণত হয়ে গেছিল। যখনই ওদের সাথে লাগতাম তখন মনের ভিতর থেকে একটা জোশ আসতো, কেমন জানি ভালো লাগা কাজ করতো, উৎসাহ পেতাম মনের অজান্তেই। কিন্তু আজ কেন জানি না মনের ভিতর থেকে ভয় কাজ করতে শুরু করলো সেই প্রথম থেকেই। তাহলে কি আমি শক্তি হারিয়ে ফেলেছি? আমার ভিতরে থেকে সেই শক্তি কি লোপ পেতে শুরু করলো? এখন কি আমাকে অন্যের উপর নির্ভর করে চলতে হবে, মানে নিজের ছেলের উপর? এনটিটিটা তো তাই ইঙ্গিত দিয়ে গেল। ছেলের কথা মনে করতেই আরেক ধাপে ধাক্কা লাগলো বুকের ভিতর, আমার মাথার মগজে। অশ্লীলটা বলল আমার ছেলের কথা। আমার ছেলের জন্য নাকি আজ আমি বেঁচে গেলাম। কিন্তু এখানে আমার ছেলে আসলো কোথা থেকে? আমার ছেলের শক্তি কিভাবে আমাকে বাঁচালো? আমার ছেলে তো ঘরে এর আম্মুর সাথে রয়েছে, আর তাছাড়া তো অনেক ছোট। কেমনে কি আমার মাথায় কিছু ঢুকছে না। একে তো নিজের টেনশন, নতুন শত্রুর আবির্ভাব নিয়ে, তার মধ্যে আবার বাবুর কথা শুনে আরো টেনশন বেড়ে গেল। আর গত 2 দিন যাবৎ বাবুর প্যারাটা তো রয়েছেই না, আর সহ্য হচ্ছে না। আত্মহত্যা করতে ইচ্ছে করছে, মাথা অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আর টেনশন নিতে পারছি না। আস্তে আস্তে গাড়ি চালিয়ে বাড়ির সামনে চলে আসলাম। তখন প্রায় 4টা বেজে গেছে। ভোরের আলো ফুটে শুরু করেছে, যদিও কুয়াশার আলোতে সূর্য ঢাকা। আর কিছুক্ষণ পরেই আজান ভেসে আসবে। বাড়ির গেটের সামনে এসে হর্ন দিব তার আগেই বাড়িতে কান্নাকাটির শব্দ শুনতে পাচ্ছি না। ভুল ভাবছেন, বাবুর কান্না না, এটা সিনিহার গলা। মাঝে মধ্যে আম্মুর কান্নাও শুনতে পাচ্ছি, আর আব্বু দুইজনকে সান্ত্বনামূলক বাক্য শোনাচ্ছেন। বুঝতে বাকি রইল না, কোনো না কোনো সমস্যা পাকাইছে বাবু। না, এই ছেলেকে নিয়ে কি যে করি। মাত্র কয়েকদিন বয়স, 1 মাসও হয় নাই, তার মধ্যেই যে পরিমাণ প্যারা দিচ্ছে, তাতে আগামীতে যে কি আছে কপালে কে জানে। তড়িঘড়ি করে গাড়ি পার্ক করে বাড়ির ঘরের কাছে গিয়ে গেটে নক করার আগেই দরজা খুলে দিল। বুঝতে পারছি আমার গাড়ির শব্দ শুনতে পেরেই এগিয়ে এসেছে। স্নেহা 2 চোখে পানিতে বুক সহ কাপড় ভিজে গেছে। আম্মুর অবস্থাও সুবিধাজনক না। স্নেহাও কাঁদতে কাঁদতে এমন একটা অবস্থায় পৌঁছাইছে যে কোনো সময় জ্ঞান হারাবে। তড়িঘড়ি করে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেলাম। সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। এদিকে আব্বু বাবুকে কোলে নিয়ে বসে আছেন সোফায়। বাবুর মধ্যে কোনো কান্নাকাটির চিহ্ন পর্যন্ত নেই। এখন আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে মেনকা শয়তানের মতন। রাগে তো আমার মাথা ফেটে যাচ্ছে বাবুর হাসি দেখে। আমার রাগান্বিত চেহারা দেখে বাবু আরো বেশি করে হাসছে। ধুর সাই, বাবুর হাসি আমার সব রাগ পানি করে দিল। স্নেহাকে বিছানায় বসিয়ে বাবুকে কোলে তুলে নিলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল পরম মমতায়। বোঝা যাচ্ছে কতটা সুখ পাইছে। আমি আশাই, কিন্তু এদিকে আমার তো ফাটছে। স্নেহাকে জিজ্ঞেস করলাম কারণ কি জন্য সবাই মরা কান্না কাঁদছে। কিছুটা রাগ নিয়ে জিজ্ঞেস করায় স্নেহ রেগে মেগে আগুন হয়ে গেল। রেগে মেগেই উত্তর দিল স্নেহা, এখন তো বলবাই, এতক্ষণ আমাদের সকলের উপর দিয়ে কি ঝড় গেছে সেটা তো শুধুমাত্র আমরা এই 3 জনই জানি নাকি।
বলে বাবালে, বউটার আমার কি রাগ। এদিকে বউয়ের সাথে আম্মু আব্বু দুজনে তাল মিলাচ্ছেন। তোমার স্বাদের বাবু তুমিই পালো, আমাদের ঘাড়ে এমন ছেলে চাপিয়ে দিও না, বুঝবা কেমনটা লাগে। আগে তুই ছোট থাকতে আমাদের শান্তি দিতি না, কান্নাকাটি করে পুরো মহল্লার মানুষের ঘুম নষ্ট করতি। এখন তোর গুণধর ছেলে সেই কাজটা করে। তোর ছেলে তুই সামলা। এখন তো কি শান্তিতে বুকের মধ্যে লুকিয়ে আছে, মনে হচ্ছে কিছু বুঝে না। আর কিছু সময় আগেও কি কাহিনী ঘটিয়েছে তা তোর ছেলেকে জিজ্ঞেস করে দেখ। বারে, তোমরা সবাই মিলে আমার এই পিসি সোনামোনা টোনা বাবুটাকে এভাবে দোষ দিচ্ছ কেন? ও কি আর কিছু বোঝে নাকি? আমাকে পাওয়ার জন্য না হয় একটু কান্নাকাটি করছে, তাতে এত কথা শোনানোর মতো তো কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? গত 2-3 দিন যাবত আমাদেরকে পাগল বানিয়ে ফেলছে, তারপরও কিছু হয়নি? আর তোমার বাবু ছোট, কিচ্ছু বোঝে না? জিজ্ঞেস করো গত 2 ঘন্টা কোথায় ছিল। তোমার ফোন বন্ধ, তোমার কোনো খবর পাচ্ছি না, তোমার সাথে যোগাযোগ নেই। কত আগেই তোমার পৌঁছানোর কথা ছিল, কিন্তু তুমি আসলে এতক্ষণে। তোমার টেনশন, তোমার বাবুর কান্নাকাটির টেনশন। এদিকে 2 ঘন্টা তোমার সন্তান বাড়িতে ছিল না। এর আগে যতবার বাড়ি থেকে উধাও হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে চলে আসতো, কিন্তু 2 ঘন্টা বাবুর কোনো খোঁজ নেই। সিনহার কথা বলতে বলতে সিনহার বাবা মানে শ্বশুর মশাই ওনার দলবল নিয়ে আগমন। ওনারাও পেরেশানের মধ্যে আছেন। ওনাদের দেখে কিছুটা আন্দাজ করতে পারছি পানি কতদূর এগিয়ে গেছে। এদিকে সব বুঝতে পারছি কতটা টেনশনের মধ্যে ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে যে টেনশন আমার মধ্যেও ট্রান্সফার হয়ে গেল। 2 ঘন্টা ছিল না, এর মানে তো অনেক সময়। আর বাবু জন্মের পর থেকে এখন আজকের রাতের কাহিনী বাদে সব মিলিয়েও তো এত দীর্ঘ সময় কাটায়নি উধাও হয়ে। এত সময় ছিল কোথায়? শ্বশুর মশাই হন্তদন্ত হয়ে বাবুকে কোলে তুলে নিল আমার কোল থেকে। বাবুর দিকে তাকিয়ে কি জানে মন্ত্র উচ্চারণ করে। ঈশ্বর নানু ভাইকে তোমাদের কতবার বলছি সবসময় চোখে চোখে রাখতে। সিনেহাকে রাগান্বিত হয়ে কতবার বলতে হবে একটা কথা, তোমরা জানো এই পিসি ছেলে বড় ভাই বৈশালের সাথে যুদ্ধ করে এসেছে। কথাটা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল। হ্যাঁ করে তাকিয়ে আছে সিনেহা বাবুর দিকে। আমিও বোঝার চেষ্টা করছি বিষয়টা কি বোঝাতে চাচ্ছেন উনি। 12 ভাই বৈশাল কি তো তা তো আর জানি না, তাই জিজ্ঞেস করেই বসলাম, 12 ভাই বৈশাল কি? এটা এমন একটা দুষ্ট জিন যা একাই শখানেক জিনের সাথে যুদ্ধ করতে প্রস্তুত থাকে সব সময়। এর আছে অত্যাধুনিক জাদু শক্তি। এরা 12 ভাই, তার মধ্যে এটাই সবচেয়ে বড়। একটা ভাইয়ের কোনো ক্ষতি হয়ে গেলে বড়টাই মাঠে নামে, বাকি ভাইদের শক্তি একত্রে নিয়ে। শত্রু ধ্বংস না করে এরা যায় না সহজে। তারপর যা বিবরণ দিল চেহারা গঠনের, তাতে আমার আর বুঝতে বাকি রইল না সেই 12 ভাইয়ের বৈশালী একটু আগে আমার সাথে দেখা করতে গেছে, মানে আমাকে আক্রমণ করতে এসেছিল। আর সে যে বলল আমার ছেলের জন্য কোনো ক্ষতি করতে পারেনি, তার মানে স্পর্শ সেখানে গিয়েছিল আমাকে উদ্ধার করতে। কিন্তু ও তো বাচ্চা, তাছাড়া ও জানলেই বা কি করে যে আমি বিপদে পড়েছি। শ্বশুর মশাই কি সবটা খুলে বলবো? না থাক, সিনেহা আর আম্মু আব্বু টেনশনে পড়ে যাবে। তার চেয়ে বেটার নীরবতা পালন করি। কিন্তু বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে নতুন করে স্পর্শের শক্তি আর সামর্থ্য নিয়ে। সামনের দিনে কতটা ভয়ঙ্কর আর ভয়াবহ রূপে দেখব স্পর্শ বাবুকে তা কল্পনা দিত। যাই হোক, শ্বশুর মশাই নতুন আরেকটা তাবিজ নিয়ে এসেছে যাতে কোনো সমস্যা না হয়, আর আমাদের জন্য নিয়ে এসেছে তাবিজ। বাড়িটাও বন্ধ করে দিয়ে গেল। মোটামুটি পরিবেশ কিছুটা শান্ত হলেও সিনেহা শান্ত হতে পারছে না। আসলে সিনেহা না, মূলত কেউ শান্ত হতে পারছে না। বাবু কোথায় গিয়েছিল, কেন কি করতে, এসব নিয়ে টেনশনে আছে। যদিও বিষয়টা আমি জানি, এখন যদি বিষয়টা বলে দেই তাহলে আমাকে নিয়ে টেনশনে পড়ে যাবে সিনেহা। তাই আপাতত কিছুদিন যাক, পরে না হয় বলবো। এদিকে সারাদিনের পরিশ্রম আর রাতে রাজাইরা জাননি এবং ভয় সব মিলিয়েই আমি ক্লান্ত। আমি আসবো বলে রাতেই সিনেহা আমার জন্য রান্না করে রেখেছিল। তড়িঘড়ি করে বাবুকে সঙ্গে নিয়ে গোসল সেরে ফেলাম, কারণ যে জিন্সের ছেলে আমার সাথে গোসল টোসলে কোনো ক্ষতি হবে না। যাই হোক, গোসল শেষে রাতের রান্না করা খাবার গরম করে টেবিলে রেখে দিচ্ছে। সিনেহা তা খেয়ে বাবুকে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বাবু আমার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। আমিও অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে গেলাম। বাবু পরম শান্তিতে ঘুমিয়ে আছে, মনেই হচ্ছে একদম অবুঝ শিশু, কিচ্ছু বোঝে না। এখনকার অবস্থা দেখলে কাউকে যদি বিস্তারিত বলাও হয় কেউ বিশ্বাস করবে না। ঘুম থেকে উঠলাম 12টার দিকে। ফ্রেশ পরিবারের সবার সাথে খেতে বসে বিস্তারিত আলোচনা করছি বাবুর বিষয়ে, কি করা যায় তার সম্পর্কে। চাকরি কি ছেড়ে দেবো নাকি কি করব,
সকলের একমত চাকরি ছাড়া যাবে না, তবে বাবুকে নিয়ে ঢাকার মধ্যে আমি যেখানে থাকি সেখানে একটা বাসা ভাড়া করে থাকতে। যদিও আমার বাসা মানে যেটাতে থাকি সরকারি কোয়ার্টার, যদিও একটু অসুবিধা হবে তবুও থাকা যাবে। আব্বু আম্মু এক রুমে, আমি স্নেহা আর ঈশ্বর বাবু এক রুমে, বেশ চলে যাবে। 2 রুমে ফ্লাইট বাসা তো, তাই গেস্ট রুম বলতে কিছু থাকবে না। কিন্তু আব্বু আম্মুর সেই আগের রোগ, ওনারা এ বাড়ি ছেড়ে কোথাও থাকতে পারবেন না। অনেক বোঝানোর পরেও কাজে দিল না, ওনারা কোনোভাবেই যাবেন না। কি আর করার, শেষে স্নেহাকে আর বাবুকে নিয়েই যেতে হচ্ছে। সেদিন বিকালেই রওনা দিলাম, রাত 8টার মধ্যেই পৌঁছালাম। আগেই স্টাফদের বলে রেখেছিলাম, ওনারাই ঠিকঠাক করে রাখছেন সব। আর দরকারি জিনিসপত্র বলতে যা যা লাগে তার সবকিছুই আগে থেকেই রুমে ছিল। নতুন করে বাবু আর স্নেহার পোশাক আশাক নিয়ে আসছি। এভাবে চলছে দিনকাল। মাঝে মধ্যে অবশ্যই স্পর্শকে নিয়ে যেতে হয়, না নিয়ে গেলে কান্না থামে না। আবার মাঝে মধ্যে কোনো সমস্যা করে না। তবে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আসার পর স্পর্শবাবু একবারও উধাও হয় নাই। আর যেখানে যাই স্পর্শবাবু সাথেই থাকবে। এটা একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে গেছে। শুধু অফিস টাইমে মাঝে মধ্যে রেখে যেতে পারি। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি কোনোদিন দরকারি বা ইম্পর্টেন্ট কাজ থাকে অফিসে, যেদিন সেদিন বাবুকে নিয়ে যেতে পারবো না, সেদিন বাবু বায়না করে না। তবে একটা অস্বাভাবিক বিষয় লক্ষ্য করি যে, বাবু কোনো বাচ্চাদের সাথে মেশে না, খেলাধুলা করে না। যদিও খেলাধুলা করার মতন বয়স হয়নি, তবুও আশেপাশে কোনো বাচ্চা আসলে তাদের আশেপাশে যেতে রাজি না। আর একা একাই কি যেন ভাবে বলে মনে হয়। ওর নিজের ভাষায় বিড়বিড় করে কথা বলে। যদিও বাচ্চারা এরকম করে থাকে, কিন্তু স্পর্শের ক্ষেত্রে পুরোটাই ভিন্ন। স্পষ্ট বুঝতে পারে যে কারো না কারোর সাথে কথা বলছে স্পর্শবাবু। যদিও সময়ের সাথে সাথে মিলিয়ে নিয়েছে বিষয়টা। দেখতে দেখতে 7 মাস পার হয়ে গেছে। এর মধ্যে 2বার বাবুকে সহ বাড়িতে ঘুরে গেছি। আব্বু আম্মু 4বার ঘুরে গেছেন। আর স্পর্শ নানা তো যখন না তখনই চলে আসেন। আর ওনার আসার বিষয়টা কেমন জানি আশেপাশে ফ্লাইটের মানুষজন ইদানিং টের পাচ্ছে, তাই ওনাকে কম কম আসতে বলে দিয়েছি। এর মধ্যে লক্ষণীয় কোনো সমস্যা হয়নি। তবে আমার ক্ষেত্রে মাঝে মধ্যে 2-1টা অস্থির সমস্যা পড়তে গিয়েও কেমন করে জানি উদ্ধার পেয়ে এসেছে। যাই হোক, 7 মাস চলছে বাবুর বয়স। গ্রামের বাড়ি টাঙ্গাইলে ঘুরতে এসেছি। মূলত স্নেহার বাবুকে রেখে যাব 1 মাসের জন্য, কারণ সামনের মাস থেকে রমজান শুরু হবে। আব্বু আম্মুর কষ্ট হয়ে যাবে রমজানে একা একা থাকা, আর স্নেহারও কষ্ট হবে। সব মিলে একত্রে থাকলে হয়তো 2 দিক থেকেই ভালো হবে। তবে সবটা নির্ভর করবে আমার অদ্ভুত পরিমানব শিশু স্পর্শের বাবার উপর। রাজের শ্বশুর বাড়ি থেকে পুরো জিন গোষ্ঠী শুদ্ধ চলে আসলো স্পর্শ বাবুকে দেখতে। ঢাকা শহরে এত লোকজনের মধ্যে আসতে ওনাদের সমস্যা, তাই এখানে ফিরে কে খবর না দিয়ে চলে এসেছেন। জিন পরিষেবায় সবার আগে বাবুকে মাথা নত করে সম্মান জানাচ্ছে। হাজার হলেও তাদের বাচ্চা হবে একদিন, সেই হিসেবে রাতটা অনেক মজায় মজায় কাটলো। সকালে বাবুকে নিয়ে স্নেহাকে নিয়ে যমুনা নদীতে ঘুরতে গেলাম। নৌকা দিয়ে ঘুরছি, হঠাৎ করে অসংখ্য উত্তাল ঢেউ শুরু হলো, যা যমুনা নদীতে আগে কখনো কেউ দেখেনি। আমি তো দূরের কথা, এমন ঢেউ যে মাঝি নৌকা সামলাতে পারছে না। নৌকা দুলতে দুলতে এই বুঝে ডুবে যায় অবস্থা। আমি বা মাঝি সাঁতার জানি, সমস্যা নেই, কিন্তু সমস্যা স্নেহার বাবুকে নিয়ে। স্নেহা নাকি সাঁতার জানে না, আর স্নেহা যমুনার পানি ভীষণ ভয় পায়। ওদের পরিজাতি মানে ওদের পরিবারের সাথে যমুনা রিলেটেড কি জানি সমস্যা আছে, যা আসার আগে মনেই ছিল না। স্নেহা ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে গেছে, আমাকে ঝাপটে ধরে রেখেছে। আর বাবু আমার কোলে। মাঝি বারবার নৌকার পাড়ে আনার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ। একটা পর্যায়ে এসে স্নেহা নৌকা থেকে পড়ে যায়। আমি কোনো মতে স্নেহাকে টেনে উপরে তুলে আনি, কিন্তু এতক্ষণে স্মরণে এসেছে স্নেহাকে তুলতে গিয়ে বাবুকে কখন যে ছেড়ে দিছি জানি না। চোখের সামনেই অবাক করে দিয়ে বাবু পানির উপরে ঠাই বসে আছে। আমি নৌকা থেকে লাফ দিয়ে বাবুর একদম কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে কোনো এক শক্তি বাবুকে হ্যাঁচকে টানে পানির নিচে নিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বাবু পানিতে ডুবে গেল। আমি এলোপাতাড়ি খুঁজে শুরু করলাম, কিন্তু বাবুর কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। পাগলের মতন খুঁজতেছি। এদিকে স্নেহা অজ্ঞান হয়ে গেল বাবুর ডুবে যাওয়া দেখে। অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায়। এখন স্নেহাকে বাঁচাবো নাকি বাবুকে খুঁজবো? স্নেহা পানিতে পড়েই আবার জ্ঞান ফিরে পেলেও সাঁতার না জানায় পানিতে ডুবে যাচ্ছে। কোনো রকম বাবুকে খোঁজে বাদ দিয়ে স্নেহাকে ধুলাম, স্নেহাকে তুলে পাড়ে নিয়ে আসলাম। আর এর মধ্যেই স্নেহাদের যমুনার পানির সাথে কোনো একটা সমস্যা থাকার কারণে আবার অজ্ঞান হয়ে গেল। শুধু অজ্ঞান না, ভালো রকম সমস্যার মধ্যে পড়ে গেছে। সারা শরীরে ফুসকার মতন ঠোসা পড়ে গেছে মুহূর্তের মধ্যে। পুড়ে গেলে সাধারণত যেমন ঠিক তেমনই হচ্ছে। মাথার কোনো কাজ করছে না। মনে হচ্ছে এমন টেনশনে থাকার চেয়ে মরে যাওয়া বেটার।
আমাদের এমন অবস্থা দেখে যমুনা নদীর পাড়ে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের টহলে থাকা কয়েকজন সেনা সদস্য এগিয়ে আসলো আমাদের সাহায্য করার জন্য। মাঝির কাছে হালকা বিবরণ শুনে সিনিয়াকে ওনাদের গাড়ি করে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে গেলেন চিকিৎসার উদ্দেশ্যে। এদিকে ওনারাও অবাক হয়ে রয়েছেন। অবাক হওয়াটাই স্বাভাবিক। পানিতে পড়ে, তাও ঠান্ডা নদীর পানিতে পড়ে পুরো শরীর পুড়ে যাওয়ার মতন ঠোসা পড়বে কি জন্য, সেই হিসাব কোনোভাবে মিলাইতে পারছেন না সেনা সদস্য। এদিকে খবর পেয়ে আরো কিছু সেনা সদস্য এবং সেনাবাহিনীর ডুবুরি স্কোয়াড টিম চলে এসেছেন। মূলত আমার পরিচয়টা দেওয়ার পরে ওনারাও বাবুকে উদ্ধার আর আমাদের উপকার করতে ব্যস্ত হয়ে পড়েছেন। সত্যি সেনাবাহিনী মানবতার কাণ্ডারি। যাই হোক, আমি আর সিনিহার কাছে, মানে যেখানে সিনিহার চিকিৎসা চলছে সেখানে গেলাম না, কারণ আমি ভালো করেই জানি ক্যান্টনমেন্টের চিকিৎসা বাইরের চিকিৎসার চেয়ে কয়েকগুণ ভালো চিকিৎসা হবে। সো আমি বাবুকে খোঁজার কাজে সাহায্য করি। তাছাড়া সত্যি বলতে মাথা কাজ করছে না কোন দিকে যাব বা কোন দিকে যাওয়া উচিত। টেনশনে মাথা ফেটে যাচ্ছে আর শরীর অবশ হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাচ্ছে। জীবনে আমি এত কাঁদি নাই কখনো। আমার আত্মা বেরিয়ে যাবে এমন অবস্থায় পৌঁছে গেছি। কিছু ভালো লাগছে না। বাবুকে যদি খুঁজে না পাই তাহলে আমি বাঁচবো না। বারবার নিজেকে দোষ দিচ্ছি, নিজেকে কেন বা এখানে ঘুরতে আসলাম, কেনই বা নৌকায় উঠে গেলাম। আর যা হচ্ছে সবটা আমার জন্য। বাবুর কিছু হয়ে গেলে আমি আমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না আমার জন্য। এদিকে বাড়িতে খবর পৌঁছিয়ে দিছি। বাড়ির সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। সবাই আসতেছে স্পটে। সিনিহার আব্বু আম্মুকেও জানানো হয়েছে বিষয়টা। ওনারাও দলবল নিয়ে স্পটে চলে এসেছেন। তবে মানুষের রূপ নিয়ে মানুষের বেশে যদিও আমি বুঝতে পারছি ওনাদের, এদিকে ওনারাও কান্নাকাটি করতেছেন। ওনাদের তো সাহায্য করার মতন কোনো উপায় নেই, কারণ যমুনা নদীর সাথে সমস্যা। এদিকে উদ্ধার কর্মীরা উদ্ধার করার কাজে অব্যাহত রেখেছেন। খোঁজাই বা কি হবে? যে পরিমাণ স্রোত পানিতে, তাতে পানির নিচে গেলেও কোথাও চলে গেছে তার কোনো হদিশ নেই। তাছাড়া আমি তো ভালো করেই জানি এটা কোনো স্বাভাবিক বিষয় না। এখন ভয় হচ্ছে যদি বাবুর শত্রুতা থেকে কিছু হয় তাহলে হয়তোবা বাবুর শক্তির সাথে পেরে উঠবে না। কিন্তু যদি সিনিহাদের জাতির শত্রুতা বা সমস্যার জন্য যদি এমনটা হয়ে থাকে তাহলে বিপদ আছে, কারণ বাবু তো সিনিহারই সন্তান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাবু তো ছোট্ট বাচ্চা। তাছাড়া পানিতে সব জিনদের পাওয়ার খাটে না। পানির তলদেশের জিন আলাদা, এরা শুধু পানিতেই শক্তি প্রয়োগ করতে পারে। প্রায় ঘন্টাখানেক খোঁজাখুঁজির পরেও বাবুর কোনো হুদিশ মিলল না, জানি মিলার কথাও না। সব আশা ভরসা বাদ দিয়ে উঠে আসলো কর্মীরা। এদিকে আমার মন বলছে বাবু আসবে, ফিরে আসবে। আর যদি না আসতে পারে, যদি দুষ্ট জিনদের খপ্পরে পড়ে যায়, তাহলে সিনহা জ্ঞান ফিরলে কি জবাব দিব? আর যদি আল্লাহ না করুক যদি, তাহলে আমি নিজেকে কিভাবে ক্ষমা করব? আমি যে বাবুকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। সেনাবাহিনীর জেনারেল পর্যন্ত চলে এসেছেন ঘটনাস্থলে, আমাকে সান্ত্বনা দিচ্ছেন। এদিকে সাংবাদিক পর্যন্ত চলে এসেছে। এক এক চ্যানেলের সাংবাদিক এক একভাবে নিজেদের মতন করে নিউজ করছেন। আমার এসব কিছু ভালো লাগছে না। দেখতে দেখতে সবাই যার যার গন্তব্যে চলে গেলেন। আমি আর আমার পরিবার শুধু সেখানে বসে রইলাম। এত কিছুর মধ্যে এতক্ষণে খেয়াল করলাম সিনিহাদের বাড়ির একজন জিন পরিও নাই এখানে। জানি না কেন নাই, আমাকে কিছু বলে যায়নি। হয়তোবা সিনিহাকে দেখতে হাসপাতালে গেছেন। যতদূর জানি তাতে সিনিহার এখনো জ্ঞান ফিরে নাই। এদিকে রাত বেড়েই যাচ্ছে। আব্বু আম্মু ছাড়া আত্মীয় স্বজনরা সবাই চলে গেছেন। আমি ঠাই দাঁড়িয়ে আছি সেই নদীর পাড়েই যেখানে বাবু নিখোঁজ হয়েছে। তখন রাত প্রায় 12টার কাছাকাছি। হঠাৎ শশ শব্দ শুনতে পেলাম। আকাশ থেকে বিদ্যুৎ গতিতে কিছু একটা উড়ে আসছে, আগুনের গোলার মতন। কিছুটা ভয় পেয়ে গেলাম। বুঝতে পারছি অশ্বারের কিছুর আবির্ভাব ঘটতে যাচ্ছে, কিন্তু কোনো দল বা কে তা জানি না। আব্বু আম্মু ভয় এক পাশে চলে গেলেন। আমি ঠাই দাঁড়িয়ে আছি। আমার কোনো ভ্রুক্ষেপ নেই ওইদিকে। যা হবার হবে। বাবুকে না পেলে এমনিতে এ জীবন রাখবো না। কিছুক্ষণের মধ্যেই এক ঝাঁক জিন উড়ে আসলো। যদিও জিন কি না তা বোঝা যাচ্ছিল না, তবু আন্দাজ করে নিয়েছে জিন হবে। এরা প্রত্যেকেই হিংস্র পশুর রূপে আসছে। আস্তে আস্তে যখন কাছে আসলো তখন আস্তে আস্তে পশুর রূপ থেকে মানুষের রূপে পরিবর্তন হচ্ছে। আর তাদেরকে মোটামুটি শিওর হলাম এরা ভালো কোনো জিন হবে, কারণ খারাপ জিন হলে ভয়ঙ্কর রূপ নিয়ে আসতো। ভয় যতটুকু ছিল তা নিমিষেই চলে গেল, কারণ ওনাদের পিছনে শ্বশুর মশাইকে দেখতে পেলাম। কাছে এসে যেই অপরিচিত জিনদের মধ্যে যেটাকে নেতা বলে মনে হচ্ছে সে সালাম দিল। সবগুলো লম্বা জুব্বা আর মাথায় পাগড়ি পরা। দূর থেকেই সুন্দর সুগন্ধি আসছে, পা দেখা যাচ্ছে না, আর সবগুলোই একই উচ্চতার। তাদের দেখেই বোঝা যায় এরা কোনো কামের জিন, দিনদার জিন, আল্লাহর রাস্তায় থাকেন।
সালামটাও সুন্দর একটা কণ্ঠে দিলেন, যা শুনেই মনটা ভরে গেল। আমি নির্দ্বিধায় সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক যা করেন তা ভালোর জন্য করেন। যদিও বা আপনি আমার কথার আগামাথা কিচ্ছু বুঝতে পারবেন না, তবু বলছি যা হয় তা ভালোর জন্য হয়। আমি সত্যি ওনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না, যদিও জানি সবকিছু ভালোর জন্যই হয়, কিন্তু তবুও মন তো মানে না। যাই হোক, আমি নিশ্চুপ দাঁড়িয়ে আছি আর ওনার কথা বুঝতে চেষ্টা করছি। উনি আবার বলতে শুরু করলেন, আমাদের ভবিষ্যৎ বাদশা যে একাই হাজারটা মানুষ কিংবা জিনের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে, আল্লাহর রহমতে তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আপনি ধৈর্য ধরে শুনুন। আমার মনে হচ্ছে আমাদের বাচ্চাকে পানির তলদেশের জিন সম্প্রদায়ের জিনেরা ওনাকে চিনতে না পেরে আপনার শ্বশুরবাড়ির শত্রুতার সূত্রপাত ধরে ওনাকে তুলে নিয়ে গেছেন। তবে হ্যাঁ, ওনার কোনো ক্ষতি করার মতো ক্ষমতা পানির তলদেশের জিনদের হবে না, যদিও আমরা তাদের তুলনায় অতি নগণ্য। আমাদের শক্তির চেয়ে ওনাদের শক্তি বহু গুণে বেশি, কারণ আমরা পানিতে কোনো শক্তি প্রয়োগ করার ক্ষমতা রাখি না। তবে সেখানের বাদশার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আপনি যদি সাহস পান তবে আমি আপনাকে উপকার করতে পারি। ওনার এতটুকু বলার পরে বুঝতে বাকি রইল না আমার কি করতে হবে। সেই অতীতে দিয়ে ফিরে যেতে হবে, মানে আমাকে আবার সেই পানির নিচে গিয়ে জিনদের সাথে দেখা করে কথা বলে বাবুকে ফিরে নিয়ে আসতে হবে, যা এর আগেও একবার আমি করেছি, যদিও তা অন্য কারণে ছিল। এবার কারণ ভিন্ন হলেও ধরন একই, আর আমার কথাই মিলল। আপনাকে আমি একটা চিঠি লিখে দিচ্ছি। আপনি সেই চিঠি নিয়ে আজকেই, মানে আজ রাতে সেখানে যাবেন। নদীর ঠিক ওই জায়গাটায় ডুব দিবেন, আর কিছু দূর যাওয়ার সাথে সাথে ভিন্ন এক রাস্তা পাবেন, যা দেখে বুঝতে পারবেন যে এটাই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে বাদশার রাজ্যে বা প্রাসাদে যেতে হবে। আর সেই রাস্তা ধরে এগিয়ে গেলেই প্রাসাদ পাবেন। তবে এই কাজে আপনার আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। আপনার দম বন্ধ হয়ে আসবে না। পানির ওপরে যেভাবে স্বাভাবিকভাবে চলাচল করেন সেখানেও ঠিক একইভাবে চলাচল করতে পারবেন। এখানকার মতন রাস্তা পাবেন, যা দেখতে অনেক সুন্দর। তবে প্রতিটি পদে পদে বিপদ হা করে থাকবে। ওকে সাহস নিয়ে সব বিপদ দেখেও এগিয়ে যাবেন। সাহস হারা হওয়া যাবে না, যাই দেখেন না কেন। আপনার কোনো ক্ষতি হবে না যদি বুকে সাহস থাকে। যখন প্রাসাদ পেয়ে যাবেন, সেখানের গেটে থাকা রক্ষীদের আমার নাম বলবেন, আর এটাও বলবেন যে আপনি বাদশাহ সুলাইমানের সাথে দেখা করতে এসেছেন। তবে তার আগে আপনাকে অনেক ভয় দেখাবে ওনারা, তবে আপনাকে নিয়ে যাবে সেখানে যদি আপনি ভয় না পান। আর সেখানে গিয়ে আমার লেখা চিঠিটা আপনি সেই বাদশার কাছে দিবেন, যে বাদশা এই যমুনা নদীর পানির নিচের বাদশা। বাকিটা আর কিছু বলতে হবে না। উনি আপনাকে আপনার সন্তানের জন্য অনেক লোভ দেখাবে যাতে আপনি স্পর্শনানুকে রেখে আসেন, কিন্তু ভুলেও তাদের কথায় বা হ্যাঁ কিছু বলবেন না। ওরা কিন্তু জাদুর কারিগর, ওটা হচ্ছে জাদুর শহর। সেখানে কথার চেয়ে জাদু বেশি চলে, তাই আপনাকে যে কোনো সময় জাদুর দ্বারা প্রবাহিত করে বসে নিয়ে আসবে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। এরপর আরো কিছু নিয়মকানুন বলে দিল, যা আগের বার থেকেই আমি জানি। তবে আমার মনে হচ্ছে উনি হয়তোবা জানেন না যে আমি এই পানির তলদেশের শহরে এর আগেও একবার গিয়েছিলাম, যদিও রাজ্যে দুইটা আলাদা জিন জাতির। এরপর নির্দিষ্ট সময়ে আমি ওনারা দেওয়া চিঠিটাকে হাতে নিয়ে রাত ঠিক 2:30 চন্দ্র যখন পুরোটা দেখা যাচ্ছে পানির একদম সোজাসুজিভাবে, ঠিক তখন সেই দেখানো জায়গায় সরাসরি লাফ দেই। আর এইবার লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রাস্তা পেয়ে গেলাম। তবে আশ্চর্য বিষয়, আগেরবার যদিও সেটা অন্য রাজ্য ছিল, তবুও রাস্তায় পদে পদে বিপদ আর লুকানো শত্রুর অভাব ছিল না। কিন্তু এবার কেমন জানি মনে হচ্ছে আমার জন্য, নাকি কিসের জন্য তা বলতে পারবো না। তবে রাস্তায় কোনো বিপদ আছে বলে মনে হচ্ছে না। তাছাড়া স্বাভাবিক পৃথিবীর রাস্তার মতোই পাকা রাস্তা, তবে আশেপাশের পরিবেশটাও ভিন্ন, মনোমুগ্ধকর পরিবেশ। তাছাড়া কোনো পরিবর্তন নেই, কেমন জানি ভয় ভয় কাজ করছে না। তবে এটা হতে পারে অভিজ্ঞতা থাকার কারণে ভয় পাচ্ছি না, কিন্তু তবুও তো ভয় পাওয়ার কথা। এবার কিন্তু সত্যি ভক্তই ভয় পাচ্ছি, আর তার কারণ হলো ভয় পাই নাই কেন সেটা ভেবে। তাহলে কি আমাকে ফাঁদে ফেলে ওইখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে? দুই পাশের ফাঁকা রাস্তা, আর রাস্তার দুই পাশে সারি সারি সুন্দর মন মাতানো সুগন্ধিযুক্ত ফুলের গাছ লাগানো, মাঝে মধ্যে দুই একটা ফলের গাছ, সঙ্গে পাতাবাহারি গাছের মতো নাম না জানা কিছু গাছ লাগানো, যা সত্যি মনটাকে ভরিয়ে দেয়। তবে ফুল বা ফল কোনো গাছ থেকেই পরিচিত মনে হলো না। তবে কি এগুলো জিন, মানে লুকানে জাদুকরে জিন শূন্য হতেও পারে। থাক বাবা, আমার ওইসবে কান বা চোখ দিয়ে লাভ নেই। আমি আমার মতন করেই হেঁটে যাচ্ছি। রাস্তা কেমন জানি ফুরাতেই চাইছে না। যত সময় যাচ্ছে ততই রাগ আর কষ্ট দুইটাই হচ্ছে। একদিকে সময় চলে যাচ্ছে, আরেকদিকে বাবুর কি অবস্থা কে জানে। বেঁচে আছে নাকি মারা গেছে তাও তো জানি না। আল্লাহ পাক এমনটা
যেন না করেন। একটা সময়ও তাও প্রায় ঘন্টাখানেক হাঁটার পর মূলত গেট মানে সেই প্রাসাদের সামনে আসলাম। এতক্ষণে একটা পানিও চোখে পড়ে নাই, না কোনো বাড়ি চোখের সামনে পড়ছে, কিন্তু প্রাসাদের চারিদিক বাউন্ডারি করা, আর তার ভিতরে হাজার হাজার জিন মানুষের রূপে চলাচল করছে। তাদের জীবন ধরন একদম আমাদের মতন, আমরা পৃথিবীর মানুষের মতন পোশাক আশাক আর চলাফেরা। মানুষের সাথে এদের কোনো পার্থক্য নেই, শুধু একটা পার্থক্য পাওয়া যাবে, আর তা হচ্ছে লেবাসে। তারা সবাই রাজা বাদশাহ এর আমলে মানুষেরা সাধারণত যে ধরনের পোশাক পরিধান করত, ওনারাও সেম পোশাক পরে আছেন। তবে দূর থেকেই একটা বিষয় লক্ষ্য করলাম, প্রতিটি জিনদের কেমন জানি মন মারা একটা ভাব, হা হতাশ লেগে গেছে সবার মধ্যে। ব্যাপার কি, সবাই এমন করছে কেন? কি সমস্যা হলো এদের? কি জানি কে বলবে, কাকে জিজ্ঞেস করব? না থাক, কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নাই, আমি আমার বাবুকে পেলেই চলবে। এদিকে গেলাম গুটিসুটি পায়ে, বুকটা ধুরু ধুরু করছে, সাহস সঞ্চার করে গেটের সামনে গেলাম। গেটে দুইজন প্রহরী হাতে তরবারি নিয়ে মন মরা হয়ে বসে আছে। বেশ চিন্তিত বললাম এই কারণে যে ওনাদের 3-4 বার ডেকেছি বা কথা বলতে চেয়েছি, কিন্তু আমার এদিকে কোনো পাত্তা দেননি। বেশ কয়েকবার ডাকাডাকির পর হুড়মুড় করে উঠে দাঁড়ায় ভয় শরীরে। বিষয়টা ঠিক এমন যে ওনারা ঘুমিয়ে পড়েছিলেন, আর আমি হুটহাট ডাক দেওয়ায় ভয়ে কেঁপে উঠছেন, কিন্তু ওনারা তো ঘুমান নাই। যাগ্গে, আমি আমার কথায় আসি, গেটটা একটু খোলা যাবে? আমি মানুষের রাজ্যে মানে পৃথিবী থেকে এসেছি। কি? মানুষের রাজ্য মানে পৃথিবী? কিন্তু কেন? মানে কিভাবে? মানে কি জন্য? কে পাঠিয়েছে? চিনলেন কিভাবে? ওনাদের অবস্থা দেখে এত কষ্টের মাঝেও সত্যি হাসি আটকানো কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূত দেখার মতন আমাকে দেখে চমকে উঠে হা করে তাকিয়ে আছে। তাছাড়া পাগলের পোলা বকেই যাচ্ছে, একেবারে 50-60টা প্রশ্ন করে বসেছে। জি হ্যাঁ, আমাকে জিন সুলতান হুজুর পাঠিয়েছেন, আর আমি বাদশাহ সুলাইমানের সাথে দেখা করতে এসেছি। দ্বিতীয়বারের মতন চমকে উঠল বাদশাহ এর সাথে দেখা করার কথা শুনে, কিন্তু কিছু বলল না। বুঝতে পারছি ভয়ে আতঙ্কে আছে। আমিও কম অবাক হচ্ছি না, যেখানে আমার ভয় পাওয়ার কথা সেখানে ওনারা ভয় পাচ্ছেন। এত কষ্টের মধ্যেও হাসি পাচ্ছে, থামাতেই পারছি না। বহুত কষ্টে হাসি আটকে রেখেছি। যাই হোক, আমাকে কোনো প্রশ্ন না করেই একজনকে ডেকে এনে আমাকে ওনার পিছনে যেতে বলেন। আমিও মাথা নাড়িয়ে বলে এগিয়ে যাচ্ছি ওনার পিছনে। আশেপাশে সবাই কেমন জানি অবাক আর আশ্চর্য হয়ে আমাকে তাকিয়ে দেখছে। কেউ এগিয়ে এসে কোনো প্রশ্ন করলো না, চুপচাপ এগিয়ে যাচ্ছে। একটা সময় মেইন ফটকে চলে আসলাম। প্রাসাদটা অতীব সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতন না। চারিদিকে পানি, আর তার মাঝে প্রাসাদ দাঁড়িয়ে আছে। চমৎকার একটা দৃশ্য, মনে হচ্ছে ঝর্ণার নিচে প্রাসাদ, আর অনবরত সেই ঝর্ণার পানি ধুয়ে যাচ্ছে প্রাসাদটা। চারিদিকে সামুদ্রিক মাছের সমারোহ, যদিও সবগুলোই ফেক। বাস্তবে এসবের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। শুধুমাত্র সৌন্দর্যের জন্য এসব চোখ ধাঁধানো মন মাতানো সকল কারুকাজ, তবে সব জাদুর তৈরি। প্রাসাদের ভিতরে ওই অবস্থা, মনে হচ্ছে পানির ভিতর ভাসমান সব আসবাবপত্র। মানুষ বলতে জিনেরা সব ভাসমান চলাচল করছে, সবগুলোই ফেক। আস্তে আস্তে দরবার মহলে প্রবেশ করলাম, আর সেখানে গিয়েই চোখ ছানা করা হয়ে গেল। হায়, এ তো দেখি পুরোই ভিন্ন রকমের কাণ্ড। স্পর্শবাবু রাজার সিংহাসনে বসে আছে, আর রাজা রানী বাবুর পায়ের কাছে বসে মাথা নত করে, আর বাকিরাও হা করে তাকিয়ে দেখছে। 2-1 প্রশ্ন করছেন রাজাকে, কেন উনি এভাবে মাথা নত করে আছেন একটা বাচ্চার সামনে, তাও প্রায় ঘন্টা 4-5 হয়ে গেছে, একটানা কোনো সারা শব্দ বাদে। এই কথাটা মূলত ওনারাই বলাবলি করছেন, আর তাই শুনলাম। এতক্ষণে বুঝতে পারছি কেন বাহিরে সবাই মনমরা হয়ে গেছে, সবার মধ্যে টেনশন কাজ করছে। কিন্তু কেন? আমাকে দেখা মাত্র বাবু হো হো করে উচ্চ শব্দে হেসে উঠল, আর বাবুর হাসার শব্দে রাজামশাইয়ের মাথা উপরে উঠল। আমি দৌড়ে গিয়ে বাবুকে কোলে তুলে নিলাম, কান্নায় ভেঙে পড়ছে। এটা সুখের কান্না। আস্তে আস্তে রানী সাহেবও মাথা তুললেন। আমি রাজামশাইকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মানুষের রাজ্য থেকে আপনার কাছে এসেছি, আমাকে হুজুর সুলতান সাহেব পাঠিয়েছেন। পকেট থেকে চিঠিটা বের করে ওনার হাতে ধরিয়ে দিলাম। চিঠিটা হাতে নিয়ে না খুলেই অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনি কে? এই ছেলের সাথে আপনার কি সম্পর্ক? ঈশ্বর আমার সন্তান, আমার একমাত্র সন্তান। আমাকে মাফ করবেন হুজুর, আমি বুঝতে পারি নাই হুজুর। আমার লোকেরা মূলত ওদের সাথে সমস্যার কারণে ওনার উপরে আক্রমণ করেছিল, মূলত ওনাকে ধরে আনার জন্য, কিন্তু ওনাকে না পেয়ে বাচ্চাকে ধরে নিয়ে আসে। কিন্তু এই বাচ্চা তো সাধারণ বাচ্চা না,
একে ধরে আনার পর থেকে পুরো রাজ্য কাঁপছে। যে ধরে এনেছিল সে এখন পর্যন্ত আসার সাথে সাথে সকলের সামনেই আপনি নিজেকে শেষ করে দিয়েছে। এবং কি আমি ওর কাছে আসার পর ওই এদিকে তাকানোর পর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার সব ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি আবার কোনো জাদু শক্তি প্রয়োগ করতে পারছি না, কোনো শক্তি কাজে দিচ্ছে না। নিজের মৃত্যু দেখতে পাচ্ছি এই বাচ্চা ছেলের চোখে। এবং কি সবচেয়ে বেশি জাদু শক্তি পারদর্শী আমার সহধর্মিণী, সে নিজেও কোনো শক্তি প্রয়োগ করতে পারছে না। আমি কেমন জানি পুরো রাজ্যের চোখে ধ্বংস দেখতেছে, কিন্তু কেন তার কোনো হদিশ মিলছে না। আমার রাজ্যের সকল রাজ সতীশী মিলেও এর কোনো শুভা করতে পারছে না। এখন পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাচ্চারা পরিচয় আর পাওয়ার ক্ষমতা সম্পর্কে। আমি কিছু বলতে যাব ঠিক তার আগেই রাজ জ্যোতিষের প্রধান এসে হাজির। সালাম জানিয়ে রাজ জ্যোতিষী, রাজামশাই, এই শিশু সাধারণ কোনো শিশু নয়। এই শিশু পৃথিবীতে জন্ম নিয়েছে রাজ করার জন্য। এই রকম শিশু পৃথিবীতে 1000 বছরের মধ্যে একটাই জন্ম নেয়। যে আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে পৃথিবীতে আসে, এই শিশু এমন একটা শিশু যে কিনা আমাদের রাজ্যের মতন 4-5টা রাজ্যের সকল রাজা ও প্রজাদের সাথে একা যুদ্ধ করতে পারবে। এই এমন একটা শিশু যার উপর কোনো জাদুমন্ত্র খাটবে না। এই এমন একটা শিশু যে পৃথিবীর ইতিহাস পাল্টে দিবে। জিন এবং মানুষ দুই জাতিকে বাচ্চা একাই হবে। এই এমন একটা শিশু যে দুই জাতিকে একই সুতোয় বাঁধবে, যার আমলে কোনো অন্যায় ছাড়া দেওয়া হবে না। সুখ আর শান্তির মধ্যে ধর্ম ইসলামের ঝান্ডা হাতে নিয়ে এগিয়ে যাবে সামনের দিকে। সকল অপকর্মের অবসান ঘটিয়ে একটা সুখময় পৃথিবীর প্রতিষ্ঠা করবে। আর আমরা কিনা তাকেই ধরে এনেছি। হায় আল্লাহ, মাফ করো হে শিশু। ধন্য এই শিশু জন্ম, ধন্য সেই পিতামাতা যার এমন একটা মানব শিশু জন্ম দিয়েছেন। তাই বলে রাজ জ্যোতিষী সবাই মাথা নত করে সম্মান প্রদর্শন করছে বাবুকে। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, শুধু গর্বে বুকটা ফেটে যাচ্ছে এমন একটা সন্তানের বাবা হতে পেরে। রাজ জ্যোতিষীর কথায় সবাই নিজেদের ভুল বুঝতে পেরে, অন্যায় বুঝতে পেরে লজ্জিত মুখে মাথা নত করে দাঁড়িয়ে আছে। রাজামশাই সেম অবস্থায়, সঙ্গে রানী। কিছুক্ষণ পর সবাই মাথা তুললেন। রানী এবার মুখ খুললেন। এতক্ষণ পর্যন্ত রানী সাহেবা নির্বাক দৃষ্টিতে অবাক নয়নে তাকিয়েছিলেন। আমি প্রথমবার দেখেই কেমন জানি সন্দেহ করেছিলাম। এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না। এর কপালে রাজটিকা দেখতে পাচ্ছিলাম, কিন্তু মানুষের সমাজে তো রাজশাসন নেই বর্তমানে। তাছাড়া এটা তো কোনো জিন সম্প্রদায়ের নয়। তাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। তারপর এর উপর আমার জাদুমন্ত্র খাটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে রাজ জ্যোতিষীদের তলব করি এর সম্পর্কে জানতে। আর এখন তো আচ্ছা, আমার একটা প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে অনেকক্ষণ ধরে। আপনি যদি অভয় দেন তো আমি প্রশ্নটা করতে পারি? জি হ্যাঁ, বলুন, কি বলবেন? আমার জানা মতে কিংবা আমার সৈন্যদের থেকে যতদূর জেনেছি, তাতে ওরা নাকি একটা পরী, যাদের সাথে আমাদের পূর্ব শত্রুতা ছিল, তাদের মধ্যে একজনকে ধরে আনতে চেয়েছিল। কিন্তু ঘটনাক্রমে তাকে না পেয়ে সে পরী যে নৌকাতে ছিল সেই নৌকার মধ্যে থাকা এই বাচ্চাটাকে তুলে আনে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই পরীর নৌকায় এই বাচ্চা কেন ছিল? আপনি কি কিছু জানেন? ওই নৌকায় শুধু বাচ্চার পরিটা ছিল না, আমিও ছিলাম। আমার কথা শুনে অবাক হয়ে গেল। আপনিও ছিলেন? কিন্তু আপনার কোনো কথা তো ওদের মুখে শুনিনি। তাছাড়া আপনিও তো মানুষ, আর আপনার সন্তানও মানুষ। তাহলে মাঝে পরীটা কি করতে ছিল সেখানে? পরিটা থাকবে সেটাই স্বাভাবিক, কারণ পরিটা এই বাচ্চার, এই শিশুর মা আমার স্ত্রী। আমার কথা কেমন জানি ওদের বিশ্বাস হচ্ছিল না, তা ওদের মুখ চোখ দেখেই স্পষ্ট টের পাচ্ছি। তাই আসলে হয়তোবা আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। আমার বউ একজন পরী, আর আমার কোলের এই শিশু বাচ্চাটা মানে আমার সন্তানের পরীটা মানব শিশু। আমি যতদূর জানি তাদের পৃথিবীতে 1000 বছর পর পর একটা করে শিশু জন্ম নেয়, যে হয় পৃথিবীর বাদশা, আর সে হয় পরী মানব শিশু। পরী এবং মানুষের মিলনে। আমি জানি, আমি শুনেছিলাম এই কথা, তবে প্রথমে বুঝতে পারি নাই।
আর শিওর হওয়ার জন্য এই প্রশ্ন করলাম। তাহলে সব যদি ঠিক থাকে, তাহলে আপনার নিজেরও তো শক্তির কমতি নেই। মানে অতি সহজ। আমার জানা মতে এই রকম এক শিশুর জন্ম হবে পৃথিবীতে, আর তার বাবা থাকবে মানুষ আর মা হতে হবে পরী। কিন্তু শিশুটির জন্মসূত্রেই বাবা মায়ের কাছে থেকে পাওয়ার থাকবে। বাবা থাকবে তৎকালীন সকল মানুষের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মানুষ হবে, যার মধ্যে থাকবে আধ্যাত্মিক শক্তি। সাধারণ জিন কিংবা মানুষের 2-3 জনের শক্তি দ্বারা তাকে কাবু করা সম্ভব হবে না। 2-3 জন মানুষ দূরের কথা, শত শত জিন বা মানুষের শক্তির চেয়েও তার একার শক্তি বেশি হবে। আরো ইত্যাদি বর্ণনা দিচ্ছে, যা সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝতে পারছি আমাকে ফাঁসানোর প্ল্যান চলছে, কিন্তু আমি তো এতটা বোকা নই যে ওনাদের কথায় ওনাদের পাতা ফাঁদে পা দিব। হয়তো বা রানীও আমার অবিশ্বাস করাটা বুঝে গেছে, কিন্তু বুঝলেই বা কি, আমি কি তা কেবলমাত্র আমিই জানি। একটা জিনের খপ্পর থেকে নিজেকে রক্ষা করতে হিমশিম খেতে হয়, আর আমি নাকি শত শত জিনদের কাবু করে ফেলতে পারবো। হাসি পাচ্ছে, থামাতেই পারছি না। এখন তো তাহিরি কাকু ডায়লগ দিতে মন চাচ্ছে, পাম দিস না পোলাপান, পাম দিস না। তোদের পামের জন্য আজ আমার এই অবস্থা। যদিও বেশ কয়েকবার জিন বা তান্ত্রিকদের সাথে যুদ্ধ করে জয় হয়েছে, কিন্তু এখানে আমার একার কোনো কৃতিত্বই নেই, সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। কিন্তু যাই হোক, আপাতত দেখি কি বলে, কত পাম দিতে পারে। তাই জানি হয়তোবা আপনিও আমার কথা বিশ্বাস করছেন না, আর না করাটাই স্বাভাবিক। ওকে, আপনাকে দেখাচ্ছি। এরপর এক বই বের করলো, কয়েক হাজার বছরের পুরনো বই, যেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কে বা কার লিখেছে তা জানি না, তবে বইটাতে ধুলোয় মিশে গেছে। দেখেই বোঝা যায় কয়েক শত বছরের মধ্যে এইটা কেউ হাতে নিয়েও দেখেনি। মাকড়সার বাসা বইটাতে, ওই বা তেলাপোকায় মলাট খেয়ে ফেলেছে। সব মিলিয়ে ভয়ঙ্কর একটা বই, কারণ যতটুকু দেখা যাচ্ছে তাতে পুরো বই জুড়ে শ্যাওলার মতন কালারের বিভিন্ন হাবিজাবি আঁকা, বা যা মন্ত্রতন্ত্রকে ইঙ্গিত করে। যাই হোক, সেই বইয়ের মাঝের দিকে একটা পাতা বের করলো রানী সাহেবা, আর তাতে স্পষ্ট লেখা। যদিও লেখাগুলো কোনো ভাষায় তা আমি জানি না, কিন্তু কেন জানি আমি সেই ভাষা পড়তে পারছি আর বুঝতে পারছি কি লেখা আছে। আর তাতে লেখা, পৃথিবীতে আসবে এক মহান শিশু, সারা দুনিয়া তার সামনে করবে মাথা নিচু, বহন করবে সেই 2 জাতির রাজ্যের ভার। তাকে রুখার সাধ্য আছে বা কার? জন্ম হবে তার পৃথিবীর মানুষলোকে, পরী এবং মানুষের মধ্যকার মিলনে। নাম হবে তার তাজবীর আয়ান স্পর্শ, 2 জাতির মধ্যে করিবে ভালোবাসার সম্পর্ক। পিতার নাম হবে বিশ্বমিত্র, মাতার নাম হবে প্রীতি, যে হবে সৌন্দর্যের অমিত্র। পিতার বাহুতে থাকবে শত শত জিন পরি, বা মানুষের পেশির সমান শক্তি আর জ্ঞানার্থ। কাঁপিবে বিশ্ব তাদের পরিবারের শক্তির তাপে, বিনাশ হবে সকল অপকর্ম, ধ্বংস হবে দুনিয়াতে। যদিও তাহাদের থাকিবে পদে পদে বিপদ, সকল বিপদের অবসান ঘটিয়ে হোক তাদের জীবন সার্থক। এতটুকু কবিতা আকারে লেখা ছিল। এটা পড়ার পর মিলানোর চেষ্টা করলাম। এখানে মায়ের নাম হবে প্রীতি, কিন্তু স্পর্শ বাবুর নাম মিললেও স্নেহার নাম তো মিলেনি। তাছাড়া আমার নাম কৌশিক আহমেদ, আর পুস্তকে আছে বিশ্বমিত্র। এটা কোন কথা? এটা কি মিলল নাকি? হুদায় ঠেললেই কি হবে? গায়ের জোরে পাহাড় ঠেলে লাভ কি? শুধু শুধু বোকার পরিচয় দেওয়া। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার আর আমার বাবুর আম্মুর নামের সাথে কোনো মিল নেই পুস্তকে। কিছু মনে না করলে আপনাদের নামটা কি একটু বলবেন? নাম বলাটা কি ঠিক হবে? এমনিতেই আগে জিন হুজুর সতর্ক করে দিয়েছেন যে কোনো ফাও আলাপে না জড়াতে। অলরেডি জড়িয়ে গেছি। জিন হুজুর বলেছেন এরা জাদুমন্ত্র বিদ্যায় পারদর্শী, সব জেনে শুনে নাম পরিচয় দিলে যে কোনো সমস্যার মধ্যে পড়তে পারি। যদিও এদের দেখে মনে হচ্ছে না কোনো সমস্যা করবে বা করার সাহস দেখাবে, তবুও কেমন জানি ইতস্ততা বোধ হচ্ছে, কিন্তু লজ্জার জন্য মানা করতে পারিনি। আমার আর স্নেহার নাম বলার পর ওনারা নামের অর্থ বের করে দেখালেন। ওরে আল্লাহ, আমার নামের অর্থ বিশ্বমিত্র বা বন্ধু, আর স্নেহার নামের অর্থ প্রীতি বা ভালোবাসা। তাহলে তো 100-তে 100 মিলে গেছে, কিন্তু আমি তো আমার ভিতরে কখনো ক্ষমতা বা এরকম জাতীয় কিছু অনুভব করি নাই। তাছাড়া এর কোনো প্রমাণও তো মিলেনি। তাহলে কেমনে কি লজ্জা ভেঙে বলেই ফেললাম
আচ্ছা সব বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, আর তা হচ্ছে আমার ভিতরে যদি আধ্যাত্মিক কোনো শক্তি থেকেই থাকে তাহলে আমি কেন বুঝলাম না? এর আগে যতবার যুদ্ধ করেছি জিন বা তান্ত্রিকদের সাথে, কখনো তো মনে হয়নি যে আমার শরীরে কোনো এক্সট্রা পাওয়ার আছে। এর উত্তরে যা বললো তাই শুনে চোখ ছানাবড়া হয়ে গেল, মাথা চক্কর দিচ্ছে। উত্তরটা হচ্ছে আমার সব শক্তিই আছে, কিন্তু আমি নিজে জানি না বলে তা প্রকাশ হয়নি। নিজে থেকে কখনো চেষ্টা করি নাই আমার সম্পর্কে জানতে, তাই জানতে পারি নাই। আমার শক্তির বিকশিত হয়নি, তবে আমার আল্লাহ প্রদত্ত শক্তিগুলো ভিতরেই রয়ে গেছে। তবে তা প্রকাশ করতে, নিজের শক্তি বাইরে বের করে আনতে কিছু কাজ করতে হবে, কিছু নিয়মের উপর চলতে হবে, কিছু রুলস আর সময় মেনে চললেই ইনশাল্লাহ আস্তে আস্তে নিজের সব শক্তি প্রকাশিত হবে, আর সঙ্গে সিনিহার নিজেরও। কিন্তু সেই শক্তির সময়সীমা একদম শেষের দিকে চলে এসেছে, তাই খুব বেশি বছর শক্তি থাকবে না নিজের ভিতর, অচিরেই চলে যাবে সব শক্তি। আমি মন মুগ্ধের মতো শুনে যাচ্ছি। এরা দেখা যাচ্ছে তাবিজ বিক্রিতে পারদর্শী, পৃথিবীর হাটে নিয়ে গেলে ভালোই তাবিজ বিক্রি করতে পারবে। যাই হোক, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছি। হঠাৎ রানী সাহেবা একটা আংটি বের করলেন জাদুর মাধ্যমে। একটি আংটি কয়েক শত বছর যাবৎ আমার কাছেই ছিল, তবে অদৃশ্য অবস্থায়, যা কেউ এবং কি রাজামশাও জানতেন না। এটা এমন একটা জাদুকরী আংটি যার মাধ্যমে সকল জাতির জিন বশে আনা সম্ভব, তবে বিশেষ কিছু জাদুবিদ্যার পারদর্শী জিন ব্যতীত। এটা আজ থেকে আপনার। এটা আমাকে আমার ওস্তাদ দিয়েছিলেন আর বলেছিলেন কোনো এক সময় কোনো এক মানুষের রাজ্যের শক্তিধর মানব তোমার কাছে আসবে, যে নিজের শক্তি সম্পর্কে জানবে না। তুমি যদি তোমার জীবন দশায় তাকে পেয়ে যাও তাহলে এই আংটিটা তাকে দিয়ে দিও। ওনার কাছেও নাকি 1000 বছরের উপরে ছিল এই জাদুকরী আংটিটা, তবে এই আংটির মূল পাওয়ার সম্পর্কে আমার অজানা। আমি বেশ কয়েকবার ট্রাই করেছিলাম পরীক্ষা করার জন্য, কিন্তু আমার হাতে আংটিতে কোনো কাজ দেয়নি। এই আংটিটির কিছু বিশেষত্ব আছে, যেমন যদি কোনো খারাপ জিন পরী আপনার ক্ষতি করার জন্য বা আপনার আশেপাশে কারোর ক্ষতি করার চিন্তায় থাকে, আর সে যদি আপনার 500 গজের ভিতরে থাকে, তাহলে আংটিটা আপনার যে আঙুলে পরা থাকবে সেই আঙুল আপনি সংকেত দিতে শুরু করবে। প্রথমত আপনার ওই আঙুল গরম হয়ে যাবে, আস্তে আস্তে সারা শরীর গরম হয়ে যাবে। যদি হাতে থেকে আংটি খুলে না ফেলেন তাহলে বিশাল সমস্যার মধ্যে পড়ে যাবেন। এমনও হতে পারে সারা শরীর পুড়েও যেতে পারে গরমে, তাই তাড়াতাড়ি খুলে মাথায় নিয়ে নেবেন। এবার হয়তোবা অবাক হচ্ছেন, আঙুলের আংটিটি মাথায় পরবেন কিভাবে? চিন্তার কিছু নেই এতে। আঙুল থেকে খুলে মাথার কাছে নিতেই আপনি বড় হতে শুরু করবে। যখন মাথায় পরে নেবেন তখন আপনি সব শক্তি চলে আসবে। তাছাড়া কিভাবে শত্রুর মোকাবিলা করতে হবে তা আপনি মাথায় চলে আসবে। তবে হ্যাঁ, একটা কথা, এই আংটিটা সবাই পরতে পারবে না, এবং কি সাধারণ নিয়মে আপনিও পরতে পারবেন না। এটা পরতে হলে কিছু শর্ত মানতে হবে, আর তা হচ্ছে প্রথমত একটানা 40 দিন প্রথম তাকবীরের সাথে ইমামের পিছনে নামাজ আদায় করে নিজেকে মুনাফিকের খাতা থেকে নাম তুলে নিতে হবে, কারণ এটা কোনো মুনাফিক কাফির ব্যক্তি পড়তে পারবে না। এরা যদিও নিয়ে নেয় তাহলে বিপরীত কাজ শুরু করবে। যদিও আপনি নামাজি, তারপরেও আপনাকে আগে শুদ্ধ করে নিতে হবে, তারপর পড়তে পারবেন, এবং এর পরেই কাজ দিবে এই আংটিটি। আরো বিভিন্ন কথা বলতে শুরু করলো। এদিকে আমার টেনশন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় নেওয়া যায়। কখন জাদুর শহরে জাদুর মাথায় আটকে যাবো তার ঠিক ঠিকানা নেই। এদিকে তাবিজের স্বরে, তাবিজ না আংটির অ্যাডভাইজার যেভাবে আমার সময় নষ্ট করতেছে, তাতে আল্লাহ পাক ভালো জানেন যে আমি কি উপরে যেতে পারবো নাকি নির্দিষ্ট সময়ের মধ্যে। যদি যেতে না পারি তাহলে বাপ ছেলে দুজনকেই এই জাদুর নগরীতে পানির তলেই থেকে যেতে হবে।
সারাটা জীবন এই যমুনার তলদেশেই কাটিয়ে দিতে হবে, যেখানে কখনো কোনো মানুষের সাথে দেখা হবে না। আমি ভালো করেই বুঝতে পারছি এরা মূলত চাচ্ছেটা কি। তাই ওনার কথাতে হস্তক্ষেপ করে তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য বললাম, যাতে তাড়াতাড়ি আমাদের বিদায় দিয়ে দেন। আশ্চর্য হয়ে খেয়াল করলাম, চলে আসার কথা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন রাজা রানী দুইজনেই। তবে রানী কিছুটা নারাজ আমার কথাতে, হয়তো ওনার প্ল্যান সাকসেস হয়নি, তাই তারপর বিদায় নিয়ে চলে আসলাম। যদিও আপ্যায়নের চেষ্টা করছিলেন, কিন্তু আমি তাদের সাড়া দেইনি। কি জানে কিসে থেকে কি হয়ে যাবে এটা ভেবে। তাছাড়া সময়ের দিকেও তো লক্ষ্য রাখতে হবে। আসার সময় পুরোটাই ভিন্ন রূপে আসলাম। আসার আগে আমি আবারও আপনার কাছে লজ্জিত। এভাবে আপনার ছেলে মানে আমাদের ভবিষ্যৎ বাদশাকে তুলে আনার জন্য দয়া করে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, যখন মন চাইবে আপনি বা আপনার পুত্র এখানে চলে আসতে পারেন। আপনাদের জন্য সর্বদাই উন্মুক্ত আমার রাজ্য দরজা। এবং কি আপনার বিবি ওনাদের সাথে যে ঝামেলা ছিল, ওনাদের দেখা মাত্র যে আটক করার হুকুম ছিল, ক্ষতি করার হুকুম ছিল, তা আমি এখন এই সময় থেকে সব তুলে নিলাম। ওনাকে আমার সালাম জানাবেন। এরপর ওনাদের রাজ্যের রাজপ্রাসাদ সহ আমাকে নিয়ে নদীর উপরিভাগে চলে আসলেন। সম্মানের জন্য আমাকে কষ্ট করে আসতে দিলেন না। একদম প্রাসাদ সহ পানির উপরে ভেসে উঠল। আর একটা সিঁড়ি একদম পার পর্যন্ত টেনে আমাকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, এখনো পাড়েই সবাই ঠায় দাঁড়িয়ে আছে। যেভাবে সবাইকে রেখে গিয়েছিলাম ঠিক সেভাবেই। ঘড়ির দিকে তাকে লক্ষ্য করলাম আর অবাক না হয়ে পারলাম না, কারণ এখন 2:35। চন্দ্র ঠিক আগের জায়গাতেই আছে, কোনো পরিবর্তন ঘটেনি। আমার মাথায় হাত, কিছু ঢুকতেছে না। আমি যতক্ষণ সেখানে অবস্থান করেছি তাতে কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা তো হবেই, আর সেখানে নাকি মাত্র 5 মিনিট। সবাই কি তাহলে থমকেছিল? কিন্তু তা কিভাবে সম্ভব? এরকম হাজারো কৌতূহল আর অসম্ভব দিয়েই পৃথিবী সাজানো, যা বিজ্ঞান বা মানুষের সাধারণ ধারণার বের করা সম্ভব না। যাই হোক, আমাকে দেখা মাত্র সবাই এগিয়ে আসলেন। তবে শ্বশুর মশাই ও ওনার সঙ্গী সাথী সবাই একটু দূরে অবস্থান করছেন। কারণটা আপনারা ভালো করেই জানেন। যাই হোক, সেই পানির তলদেশের রাজা মশাই শ্বশুর মশাইকে ডেকে কাছে টেনে নিলেন। প্রথমে শ্বশুর মশাই ভয়ে আতঙ্কে যেতে চাচ্ছিলেন না, তাই রাজা মশাই নিজেই মাটিতে নেমে এলেন আর শ্বশুর আব্বাকে জড়িয়ে ধরলেন। দুজনের চোখই ছলছল করতেছিল। যদিও পরবর্তীতে শুনেছিলাম ওনারা নাকি একটা সময় ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো কারণবশত তাদের সম্পর্কে ফাটল ধরে। এই ঝগড়াঝাটি আর জাতিগত কন্দলে জড়িয়ে যায় দুই জাতি। যাই হোক, ওনাদের মিলনে সবাই খুশি। আকাশের চাঁদ বা তারা পানি, মাটি, বাতাসের মধ্যেও সেই আনন্দ পরিলক্ষিত হচ্ছে। দুজনেই বাবুকে ধন্যবাদের পাশাপাশি সম্মান প্রদর্শন করছেন, কারণ আজ বাবুর জন্য আবারও দুই জাতি এক হলো। আমিও খুশি হলাম, সঙ্গে বাবু। এরপর ওনারা প্রাসাদ সহ চলে গেলেন পানির নিচে পাতালপুরীতে। এদিকে এতক্ষণে স্নেহার কথা মনে পড়ল। স্নেহার এখনো জ্ঞান ফেরেনি, যা শ্বশুর আব্বা আর আব্বা আম্মুর কাছে শুনতে পেলাম। বাবুকে ফিরে পেয়ে সবাই খুশিতে আত্মহরা এগিয়ে যাচ্ছে হাসপাতালের দিকে। এর মধ্যে জিন হুজুর আমাকে দাঁড় করালেন। কৌশিক সাহেব, জি হুজুর, বলুন। আপনার হাতে এটা কি? এটা তো একটা আংটি। আংটিটা আমার হাতেই ছিল। আর তা দেখে জিজ্ঞেস করলেন উনি, যদিও আংটিটা পরি নাই। তা তো দেখতে পাচ্ছি এটা একটা আংটি, কিন্তু এই আংটি আপনি পেলেন কোথায়? ওই পাতালপুরীতে পানির তলদেশের রানী সাহেব আমাকে এটা দিলেন। আর কি হাবিজাবি বললেন। বাদ দেন, হাতে ছিল। ওনাদের সামনে তো লজ্জায় ফেলতে পারি নাই। ওকে ফেলে দিচ্ছি। ফেলে দিব তার আগেই উনি বললেন, আমার হাতে একটু দেন তো প্লিজ। ওনার হাতে দিলাম আংটিটা, কিন্তু উনি রাখতে পারলেন না। তড়িঘড়ি করে আমাকে ফিরিয়ে দিলেন। আর যা বললেন তাতে সত্যি হতভম্ব হয়ে গেলাম। উনি বললেন, আপনি বাবুকে অন্য কারো কোলে দেন তো। ওনার কথা শুনে আকাশ ছিদ্র হয়ে মাটিতে পড়ার মতন অবস্থা আমার। কিসের মধ্যে কি হয় বুঝতে পারছি, কিছু একটা প্রমাণ করবে, কিন্তু কি? বাবুকে আম্মুর কোলে দিলাম। দিলাম, কিন্তু কেন তা বুঝতে পারছি না। হুজুর তা দেখে সিটকে খানিকটা দূরে সরে গেলেন। বড় বড় চোখ করে আমার দিকে প্রথমবার দেখার মতো আগ্রহ আর ভয় আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে, সঙ্গে অবাক। আপনি কি জানেন এই আংটিটা কিসের আংটি? তা সঠিক জানি না, তবে হবে হয়তোবা কোনো পাথরের আংটি। কিন্তু এতে এতটা অবাক হওয়ার কি হলো? আচ্ছা, ক্লিয়ার করে বলুন তো, আপনি প্রথমবার দেখার পর থেকেই কেমন জানি সন্দেহ নিয়ে তাকিয়ে আছেন। কোনো সমস্যা আছে কি আংটির মধ্যে? এটা যে সেই আংটি নয়। এটা কোনো সাধারণ পাথর কিংবা সোনা হীরা জহরতের আংটি নয়। এটা শাহী আংটি। এটা বাদশাহ সুলেইমানের আংটি।
হাসালেন হুজুর। বাদশাহ সুলাইমানের রাজ্য থেকে দিয়েছে তো, ওনার হবে না তো কি আপনার আংটি হবে? তাছাড়া এটা কিন্তু উনি দেন নাই, ওনার সহধর্মিনী দিয়েছেন, মানে রানী সাহেবা। আরে এরে আমি কি দিয়ে বোঝাই? আরে এটা সে সুলাইমান না, বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, মানে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আমলের জাদুর আংটি। ওনার রেখে যাওয়া কিছু জাদুর জিনিসপত্রের মধ্যে সবার আগে তরবারি আর তারপর লাঠি, এরপরই স্থান এই আংটির। এই আংটির মাধ্যমে সকল জিনকে নিজের আয়ত্তে করে রাখতেন। হুজুরের কথা শুনে সত্যি মাথা ঘুরে গেল। শুধু অবাক না, অবাকের উপরেও উপরের ধাপে যদি কিছু থাকে সেটা হয়ে গেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সকল মানুষ ও জিনের বাচ্চা। পৃথিবীর সকল জিন ওনার কথাতে উঠবসত, সে হোক খারাপ কিংবা ভালো। কোনো জিন তার কথার বিরুদ্ধে যাওয়ার চিন্তা ভাবনা করতো না। কিন্তু ওনার আংটি কেমন যেন অদ্ভুত লাগছে বিষয়টা। যাই হোক, হা করে তাকিয়ে শুনছি শুধু। এই আংটির যা ক্ষমতা আছে তাতে শত শত জিন পরীকে বশে আনা যাবে, আঙুলের আগায় নাচানো যাবে। তবে দুষ্টু বা শয়তান প্রকৃতির জিন পরীগুলা ভিন্ন পথে হাঁটবে, তাদেরকে এই আংটির ক্ষমতার দ্বারাই বধ করা যাবে। এই আংটি যে কেউ হাতে পরা তো দূরের কথা, স্পর্শ করলেও আগুনে পুড়ে মারা যাবে। শুধুমাত্র যে এর প্রকৃত মালিক সেই অনায়াসে পড়তে পারবে এই আংটি। কিন্তু তাতেও কিছু না কিছু শর্ত থাকবে। যেমন আপনি লক্ষ্য করেছেন হয়তো, আমি যখন আংটিটা স্পর্শ করেছিলাম তখন আমার সারা শরীরে তাপ অনুভব করি, যার জন্য তাড়াতাড়ি করে আপনার কাছে দিয়ে দিলাম। যদিও আমি একজন পরহেজগার আলেম জিন, আমারই যদি এমন অবস্থা হয় তাহলে সাধারণ জিন পরি কিংবা মানুষের কি অবস্থা হতে পারে একটাবার চিন্তা করে দেখেন। আর দুষ্টু শয়তান পিশাচেরা তো আশেপাশে আসতে দুইবার ভাববে। যদিও ব্ল্যাক ম্যাজিকের গুণে অনেকে এটা ছিনিয়ে নিয়ে আঙ্গুলে পড়তে পারবে, তবে তাদের ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে। আমি প্রথমে আপনার হাতে এই আংটিটা দেখে সন্দেহ করেছিলাম এটা সেই আংটি যা আমি ছোট্টবেলা থেকে শুনে আসতেছি, কিন্তু শিওর ছিলাম না, তাই হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম। তবে আমি ভেবেছিলাম আপনার কোলে এই স্পর্শ বাবু, মানে আমাদের ভবিষ্যৎ বাদশাহ থাকার কারণে আপনি আংটি বহন করতে পারছেন, তাই বাবুকে অন্য কারোর কোলে দিতে বললাম। কিন্তু যখন দেখলাম তারপরে যখন কোনো সমস্যা ছাড়াই হাতে রাখতে পারছেন, তখন আর বুঝতে বাকি রইল না যে এটার প্রকৃত মালিক আপনি। স্যালুট বস। কিছু বুঝে ওঠার আগেই মাথা নত করে সম্মান প্রদর্শন করতে শুরু করে দিল। আর ওনার দেখা দেখি বাকিরাও। আমার এসব আধিক্যতা একদম পছন্দ হয় না। মানুষ হোক বা জিন, একমাত্র আল্লাহর সামনেই মাথা নত করবে, আর কারোর সামনেই না। না কোনো মূর্তি, না কোনো দেবী, না কোনো জিন পরি, না কোনো বাদশা। একমাত্র সিজদার মালিক আমাদের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। তাই আমি ওনাদের স্বাভাবিকভাবে দাঁড় করালাম। আমি কিন্তু আপনাদের কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আর হ্যাঁ, এভাবে মাথা নত করা আমি পছন্দ করি না। দয়া করে আমাকে কিংবা আমার ছেলেকে এভাবে মাথা নত করে পাপী বানাবেন না। নিজেরাও পাপী হচ্ছেন, আমাকেও বানাচ্ছেন। কথাগুলো বেশ রাগেই বললাম। হয়তো ওনারা মনে কষ্ট পাইছে, তবুও আমার কথাগুলো না বলে উপায় ছিল না। কিন্তু লক্ষ্য করলাম আমার কথাতে ওনারা খুশি হয়েছেন। তারপর জিন হুজুর বললেন, মহাশয়, খুশি হলাম আপনার কথা শুনে, কিন্তু আপনি হয়তোবা নিজেও জানেন না আপনি আমাদের নিকট কতটা দামি আর কতটা গুরুত্বপূর্ণ। আপনার ক্ষমতা সম্পর্কে আপনার হয়তোবা নিজেরও ধারণা নেই। আমি আগে সন্দেহ করেছিলাম যারা এমন সন্তান জন্ম দেয় সে পিতামাতা সাধারণ কোনো কেউ হতে পারে না। যাই হোক বাবু, বড় হওয়া পর্যন্ত আপনি আমাদের রক্ষাকর্তা। সি, এর জন্য আপনাদের জিন জাতিকে আমি দুই চোখে দেখতে পারি না। রক্ষাকর্তা কে? রক্ষাকর্তা একমাত্র আল্লাহ পাক। আর ওনার সাথে কাউকে শরীক করলে কি হবে বা হয় তা আপনি আলেম জিন ভালো করেই জানেন। আসলে আমি দুঃখিত। সত্যি বলতে আমাদের জিন জাতিতে এভাবে সম্মান দেখানো হয়, তাই আর কি। যাই হোক, আবারও দুঃখিত। তবে হ্যাঁ, উপরওয়ালার রহমত হিসাবে আপনি আমাদের মাঝে এসেছেন। দয়া করে আপনি আমাদের রাজ্যে এসে ঘুরে যাবেন। আপনার সাথে কথা আছে, অনেক কথা। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তবে আমার এই সমস্যার সমাধানের পর এদিকে আমার কথার মধ্যে ডুবে গিয়ে সিনহার কথা ভুলে গিয়েছিলাম। তড়িঘড়ি করে হাসপাতালের দিকে রওনা দিলাম। তখন রাত প্রায় শেষের দিকে চলে এসেছে। 3:12 বেজে গেছে। 4:30 ফজরের আজান হবে।
সিনিহার কাছে গিয়ে মাথার পাশে বসলাম। বাবু আমার কোলে ঘুমিয়ে পড়েছে। রাত তো অনেক, সারা রাত ঘুমাইনি তাই ঘুমাচ্ছে। পরম সুখে কোলের উপর ঘুমাচ্ছে আমার কাঁধে মাথা রেখে। এক হাত দিয়ে বাবুকে ধরে রেখেছি, আরেক হাতে সিনিহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এদিকে সিনিহার আব্বু আম্মু আরো কিছু ওনাদের ঘনিষ্ঠ সঙ্গীর সাথে ভিতরে আছেন, তবে সবাই অদৃশ্য হয়ে আমি দেখতে পাচ্ছি, কিন্তু অন্য কেউ মানে হাসপাতালে কেউ দেখতে পাচ্ছে না। আর জিন হুজুরও ওনার দলবল নিয়ে চলে গেছেন ওনাদের রাজ্যে। এখনো সিনিহার জ্ঞান ফিরে নাই, সবাই টেনশনে আছি। ডাক্তারও সঠিকভাবে বলতে পারছে না কখন বা কতক্ষণ পর জ্ঞান ফিরতে পারে। স্যালাইন চলছে, অতিরিক্ত টেনশন আর শরীরে অতিরিক্ত তাপমাত্রার জন্য এমন অবস্থা। কয়েক জায়গায় তো ফুসকা পড়েও গেছে। এদিকে সিনেহার আব্বু আম্মু কান্নাকাটি শুরু করে দিছে। সিনেহার এমন অবস্থায় আমারও ভীষণ কষ্ট লাগছে, কান্নাও পাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, চাইলেও কান্না করতে পারবো না। এভাবে বেশি কিছু সময় পার হয়ে গেল। এভাবে সবাই কষ্ট করার কোনো মানেই হয় না। আব্বু আম্মুকে গাড়ি করে বাসায় পাঠিয়ে দিলাম। সারা রাত জেগে আছেন, এভাবে জেগে থাকলে ওনারাও অসুস্থ হয়ে পড়বে, যদিও যেতে চাচ্ছিল না। আর এদিকে বাবুর নানা নানি কিংবা ওনাদের সঙ্গী সাথীরা চাইলেও তো থাকতে পারবেন না, কারণ একটু পরেই ফজরের আজান দিবে। যাই হোক, সবাই চলে গেলেন। বাবুকে সিনহার পাশে শুয়ে সিনহার হাত দুই হাতে চেপে ধরে নীরবে চোখের পানি ফেলছি। মনে মনে বলছি, সিনহা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমার এই জীবনটা শূন্য, তোমাকে ছাড়া একটা মুহূর্ত চিন্তা করতে পারি না, ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতেই হঠাৎ করেই মনে পড়লো আংটির কথা। সবাই তো এত এত কথা বললো আংটির কথা, তাহলে একটু ট্রাই করে দেখি আসলে কি কোনো শক্তি আছে নাকি। পকেটে হাত দিয়ে আংটিটা বের করলাম, ডান হাতে মুঠোয় নিয়ে সিনহার কপালে হাতটা স্পর্শ করতেই কারেন্টের শক করলে যেমন শরীর ঝাঁকি দিয়ে ওঠে, ঠিক তেমনই ভাবে ঝাঁকি দিয়ে উঠলো শরীরটা। ভয়ে কিছুটা সরে গেলাম। এটা কি হলো? সত্যি ভয় পাচ্ছি, যদি কোনো ক্ষতি হয়ে যায়। না, ভয় পেলে চলবে না। আবারও স্পর্শ করতেই সিনহা নড়ে চড়ে উঠলো, আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করছে। খুশিতে মনটা নেচে উঠলো। আংটিটা চুমু খেয়ে পকেটে রেখে সিনহাকে জড়িয়ে ধরলাম। আস্তে আস্তে চোখ খুলো, আর চোখ খুলে আমাকে দেখে শক্ত করে চেপে ধরলো আমার হাত। আমার বাবু, আমার স্পর্শ বাবু কোথায়, আমার ছেলে কোথায়? বুঝতে পারছি ছেলের জন্য অস্থির হয়ে গেছে, আর এটাই স্বাভাবিক। এতটুকু বাচ্চা ছেলেকে নিজের চোখে পানিতে ডুবে যেতে দেখে কোনো মা শান্ত হয়ে থাকতে পারে না। তবে আবারও মায়ের ভালোবাসার প্রমাণ হলো। যাই হোক, সলসল চোখে আমি, এই তো, এই যে আমাদের বাবু, আমাদের স্পর্শ বাবুর ক্ষতি করবে এমন কি আছে? আল্লাহর রহমতে কিচ্ছু হবে না বাবুর। বাবুকে দেখিয়ে বললাম। সিনহা বাবুকে দেখে যতটা খুশি হয়েছে তার সে কয়েকগুণ বেশি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ নীরবতা পালন করে এরপর বাবুকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে চুমু খাচ্ছে। একটা মা তার ছেলেকে কতটা ভালোবাসে আর তার কাছে পেয়ে কতটা পাগল হয়ে যায়। কিছু সময় মাও ছেলের ভালোবাসা দেখে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল নিজের অজান্তেই। তবে এই পানি কষ্টের না, সুখের পানি। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় ঘুরপাক আছে। আমি জ্ঞান হারানোর আগে তো বাবুকে পানিতে ডুবে যেতে দেখেছি, কিন্তু কেমনি কি বুঝতে পারছি না। এটা আমাদের ছেলে, 2 জাতের বাচ্চা, তার এত সহজে ক্ষতি হবে? কেমনি কি একটু ক্লিয়ার করে বলো তো। কাহিনী হচ্ছে, এরপর আস্তে আস্তে সব ক্লিয়ার করে বললাম, A to Z সব খুলে বললাম যা যা ঘটেছে এখন পর্যন্ত। সব শুনে সিনেহার ছলছল নয়নে কেঁদে চলছে আর বাবুর দিকে তাকিয়ে আছে। এদিকে সিনেহা হঠাৎ করেই আংটিটা দেখতে চাইলো। আংটি দেখানোর সঙ্গে সঙ্গে লাফ মেরে দেওয়ালের কাছে গিয়ে লেপ্টে গেল। দয়া করে এই আংটি আমার সামনে বের করবে না, এই আংটির পাওয়ার আমার সহ্য করার মতো ক্ষমতা নেই। তারপর আংটি সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করলো। জিন হুজুর কিংবা রানী সাহেবা যা যা বলছে তা হুবহু মিলে গেল, কিন্তু সঙ্গে আরো কিছু কথা বললো যা ওনারা দুইজনে বলেন নাই। সব শুনে অবাক হয়ে গেলাম আর এতক্ষণে সত্যি সত্যি বিশ্বাস করলাম। সিনহা এটাও জানিয়ে দিল যাতে আমি 40 দিন প্রথম তাকবীরের সাথে নামাজ পড়ে তারপর আংটিটা হাতে পড়ি। এদিকে আস্তে আস্তে ভোরের আলো ফুটে উঠল। আজকে বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়ে যাওয়ার কারণে ফজরের নামাজটা পড়তে পারলাম না। যাই হোক, এর মধ্যেই ডাক্তার এসে দেখে গেলেন, সঙ্গে সেনাবাহিনীর কিছু সৈনিক। সিনহাকে দেখে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চারিদিকে হই হুল্লোড়, শত শত মানুষের চিৎকার চেঁচামেচি আর কথা বলার শব্দ শুনতে পেলাম। কি হয়েছে তা বুঝতে বাহিরে আসলাম, আর যা দেখলাম তাতে মাথা নষ্ট হয়ে গেল। কারণ এতক্ষণের মধ্যে প্রায় 250 থেকে 300 জন সৈনিক হাসপাতালের সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে, আর সবারই কথাই একটা, যে পিসি কালকে সবার সামনে হারিয়ে গেল, পানিতে ডুবে গেল। এতগুলো সেনাবাহিনী ডুবুরে মিলে কোনো হুদিশ পেল না সেই পিচ্ছে বাবু কিভাবে আজকে সবার সামনে উপস্থিত, কিভাবে আসলো।
এই এক আশ্চর্য বিষয়। সবাই বলাবলি করতে শুরু করেছে এখানে ভৌতিক কোনো বিষয় আছে, না হয় বাতাস ছাড়া স্রোত ছাড়া আপনা আপনি নৌকা থেকে পড়ে গেল কিভাবে, আর পড়ে গিয়েও বাচ্চা শিশু কিভাবে ফেরত আসলো। এদিকে দুই একজন আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে। কি উত্তর দিব? আদৌ এর কি কোনো উত্তর হয়? যা ঘটেছে তা কি কেউ বিশ্বাস করবে? আর বিশ্বাস করলেও তো আরেক সমস্যা, তাহলে হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। তাই সত্যি মিথ্যা যা পারি তাই বলে কথা ঘুরানোর চেষ্টায় আছে, কিন্তু এটা সত্যিকে মিথ্যা বানাতে হাজারটা মিথ্যা বলতে হয়, আর যা আমি একদমই পারি না। এদিকে বেলা গড়াতে না গড়াতেই সাধারণ মানুষ থেকে শুরু করে একসময় সাংবাদিক পর্যন্ত চলে আসে হাসপাতালে। আস্তে আস্তে হট্টগোল অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে স্নেহা আর বাবুকে নিয়ে পরাগ পার। এদিকে বাড়িতে এসেও সেই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রথম থেকে এলাকায় বাবুকে নিয়ে আলোচনা সমালোচনা করতে শুনেছি। আমি পুলিশের চাকরি করি, তাই কেউ সামনাসামনি কোনো কিছু বলার সাহস দেখায় নাই। এদিকে এলাকার লোকজন জানেনও না স্নেহা যে মানুষ নয়। এটা নিয়েও মাঝে মধ্যেই অনেক প্রশ্নের সামনাসামনি হতে হয়, যে এই মেয়ে মানে স্নেহাকে কোথায় পেলাম, ওর বাবার বাড়ি কোথায়, ঠিকানা কি, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। যদিও সবগুলোর যুক্তিসঙ্গত আমিও হলে হয়তোবা এই প্রশ্নই করতাম। যাই হোক, এবার নিউজ দেখে এলাকার সবাই ঘিরে ধরেছে আমাদের। কেউ বা আমাদের অতি উৎসাহিত হয়ে এমন কিছু প্রশ্ন বা এমন কিছু আবদার করে বসেছে যা ইমন আমল সব ধ্বংস করবে। মোট কথায় শিরক করে ফেলেছে কিছু অশিক্ষিত মানুষ। পানিতে পড়ে গিয়ে 4-5 ঘন্টা পরে আবার ফিরে এসেছে স্পর্শবাবু। এই নিউজ শুনে কেউ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন দরবেশ বা পীর মনে করে, কেউ এসেছে ওনাদের রোগ ভালো করবার জন্য। ওনাদের শক্তি এ কোনো সাধারণ মানুষ নয়। এই শিশু, পীর, দরবেশ, বাবা ইত্যাদি উপাধি দিয়ে ওদের কাছে আশীর্বাদের জন্য এসেছে। কেউ পানি নিয়ে আসে ফু দিয়ে নিয়ে যাওয়ার জন্য। এক এক মানুষের এক এক চিন্তা ভাবনা। না, এমন অবস্থায় থাকলে এদের সাথে সাথে আমি নিজেও পাগল হয়ে যাব। সরাসরি চলে আসলাম ঢাকায়, কিন্তু চাঁদ উঠলে সব জায়গাতেই ওঠে। নিউজ যেহেতু টেলিভিশনে প্রচার হয়েছে, তাই ঢাকা না শুধু মুহূর্তের মধ্যে সারা দেশে এবং কি দেশের বাইরেও ছড়িয়ে গেছে। সবাই এক নামে স্পর্শকে চিনে। পৃথিবীতে অদ্ভুত এক শিশুর জন্ম হয়েছে যে মাত্র কয়েক মাসের বাচ্চা, অথচ পানির নিচে কয়েক ঘন্টা থেকে আবার সুস্থ স্বাভাবিক শরীরে চলাচল করছে, ইত্যাদি ইত্যাদি। কোথায় থেকে জানি স্পর্শবাবুর ছবিও কালেক্ট করেছে। না, এসব নিয়ে মাথা আর কাজ করছে না। কেমন জানি নিজেকে আর বাবুকে চিড়িয়াখানার পানি বলে মনে হচ্ছে। আশেপাশের মানুষজন, বাহিরের কিংবা কলিগরা তাদের পরিবার সহ ভূত বা ভিন্ন জগতের কোনো পানি বা এলিয়েন দেখছে। এদের অবস্থা দেখে সত্যি মনে হচ্ছে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেয়। নিজের ছেলের এমন সবার সামনে হাস্যকর কিংবা অদ্ভুত পানির পরিচয়ে নিজের কতটা খারাপ লাগতে পারে একটু ভেবে দেখেন। যাই হোক, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সেই দিনই এলাকার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, কারণ যে অবস্থা তাতে ঢাকা বা এলাকায় থাকা মুশকিল হয়ে যাচ্ছে। পুরনো এলাকা মানে সাজেকে ঘুরতে চলে গেলাম। সেখানকার পুলিশ অফিসারদের সাথে ভালো একটা রিলেশন হয়ে গিয়েছিল। বেশ কয়েকবার যেতে বলেছিলেন, কিন্তু যাই করে যাওয়া হয়নি। সঙ্গী হিসেবে সুমিত সাগর দুজনকে সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত। বিকেলে সেই ওসি সাহেবকে ফোন করলাম। উনি তো মহা খুশি, যদিও মনে হচ্ছে বাবুর বিষয়ে হয়তোবা কিছু জানেন না। যাই হোক, না জানাটাই বেটার। রাতে রওনা দিলাম আমি, সুমিত সাগর আর স্নেহা আর আমার কিউট বাবুটা। এদিকে যদিও আব্বু আম্মুর জন্য কষ্ট হচ্ছে, আর হওয়াটাই স্বাভাবিক। হাজার হলেও ঈদের সময় এই প্রথম ঈদ আব্বু আম্মুকে ছাড়া কাটাতে হচ্ছে। সকালের দিকে এগিয়ে পৌঁছলাম। ওসি সাহেব আগে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন আমাদের রিসিভ করার জন্য। ড্রাইভার সাহেবও পরিচিত, যদিও আমাকে দেখে সে বহুত খুশি, কিন্তু মনের ভিতর যে ভয়ের পাহাড় জমে আছে তা বলার অপেক্ষা রাখে না। মেইন শহর থেকে গাড়ি চলছে সাজেকের দিকে। ভোরের কুয়াশা ঘেরা পাহাড়কে যেন মেঘ ঢেকে রাখেছে। মেঘ ভেদ করে গাড়ি এগিয়ে যাচ্ছে। আশেপাশের গাছগাছালেও যেন আমাদের স্বাগতম জানাচ্ছে, আর সেই গাছের ডালে থাকা পাখপাখালেও কি এক অপূর্ব দৃশ্য। কিসের পরিরাজ্য, কিসের পাতাল পরি। আমার সোনার বাংলার অপরূপ সৌন্দর্যের কাছে সবই তুচ্ছ। গাড়ি এখন মেইন সড়ক ছেড়ে সাজেকের রাস্তায় চলছে। আর কয়েক মিনিটের মধ্যে সাজেক পুলিশ স্পটের কাছে পৌঁছাবে। এর মধ্যে হঠাৎ করে আচমকা একটা শব্দ শুনতে পাচ্ছি। কান পেতে শোনার চেষ্টা করলাম। এই শব্দটা পরিচিত বলে মনে হচ্ছে না, আগে কখনো শুনিনি। কেমন জানি একটা শব্দ, ভয়ের সাথে ভালো লাগাও কাজ করে শব্দের প্রতি। মনোমুগ্ধকর শব্দ, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি শব্দ মোটেও ভালো কিছুর লক্ষণ বহন করছে না। হঠাৎ বাবু নাড়াচাড়া শুরু করলো। স্নেহ কেমন জানি থমকে গেছে। সুমিত সাগর দুজনেই বিভোর হয়ে ঘুমোচ্ছে। এদিকে আমার বুক পকেটে থাকা আংটিটা আস্তে আস্তে গরম হতে শুরু করছে।
বুকটা মনে হচ্ছে ছিদ্র হয়ে যাবে। আমি আজকে ফজরের নামাজ পড়তে পারি নাই, তাই হাতে নেওয়ার সাহস দেখাচ্ছি না। আঙ্গুলে পড়ার চিন্তা ভাবনা করাও তো পাপ। কি করব কিছু বুঝতে পারছি না। এর মধ্যে একটা কবরস্থানের সামনে এসে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। আচমকা ধাক্কায় সময় সাগরের ঘুম ভেঙে গেল আর ড্রাইভারের সাথে রাব ব্যবহার শুরু করে দিল। কিন্তু ড্রাইভার বারবার বলছে তার কোনো দোষ নেই। হঠাৎ কি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে সে কিছুই জানে না। কেন এমনটা হচ্ছে আমি বুঝতে পারছি ড্রাইভারের কোনো দোষ নেই, কারণ এটা কোনো স্বাভাবিক ঘটনা না। আমি সিনিয়র সাথে ফিসফিস করে কথা বলার চেষ্টা করছি সমস্যার কারণ সম্পর্কে। সিনেহাও সঠিক কারণ জানেন না, তবে এতটুকু টের পাচ্ছি খারাপ কোনো এন্টিটির মুখোমুখি হতে চলেছে। সিনেহা নিজেকে গুলিয়ে নিল। এদিকে সুমিত সাগর এতদিন সঙ্গে থেকে ওরাও ধারণা করতে পেরেছে, কিন্তু কিছু বুঝে উঠতে না উঠতে আংটিটা কেমন জানি স্বাভাবিক হতে শুরু করছে। শব্দটাও কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। কিন্তু কি জন্য এমনটা হলো আর কেনই বা এখনকার কাহিনী হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। যদিও আমাদের শত্রুর অভাব নাই, তবুও কোনো শত্রু কোন দিক থেকে আক্রমণ করার চেষ্টা করেছিল আল্লাহ পাক ভালো জানেন। তবে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে উনি আমাদের রক্ষা করলেন। আমি অনেক চিন্তা ভাবনার পর বুঝতে পারলাম কেন সব স্বাভাবিক হতে শুরু করেছে। কারণ আমরা এখন কবরস্থানের কাছে আছি, আর কবরস্থানের আশেপাশে কখনো খারাপ কোনো এন্টিটি আসতে পারে না। এদিকে বাবুর দিকে লক্ষ্য করলাম, অনেকক্ষণ পর তাকিয়ে দেখি বাবু এখানে নেই। মানে এতক্ষণ তো সিনেহার কোলেই ছিল, কিন্তু হঠাৎ করেই কোথাও হুদাও হয়ে গেল। সেই কতদিন আগে বাবু অদৃশ্য হয়েছিল তার কোনো হিসেব নেই। আজ আবার নতুন করে সেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। খুঁজে শুরু করলাম, জানি যদিও এভাবে খুঁজে পাওয়া যাবে না বাবুকে। এদিকে হাজার হলেও তো টেনশন কাজ করে। কিছুক্ষণ পর বাবুর আগমন ঘটলো, তবে বাবুর সাথে একটা মরা কাক দেখতে পেলাম। বুঝতে বাকি রইল না যে এটা সেই এন্টিটির লাশ, যে এন্টিটির কারণে একটু আগে আমার আংটি গরম হয়ে গিয়েছিল, আর বাবু গিয়ে সেই এন্টিটিকে মেরে লাশ বানিয়ে নিয়ে আসছে। বাবুকে যতই দেখি ততই অবাক হয়। এতটুকু বাচ্চা আমি তো কোনোভাবেই নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এদিকে এমন কাণ্ড দেখে ড্রাইভারের গলায় কোনো কথা নেই। কথা বলতে গিয়েও বারবার আটকে যাচ্ছে, কোনো শব্দ বের হচ্ছে না ওনার। বুঝতে বাকি রইল না ড্রাইভার কোনো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যদি মরা কাক দেখে কিছু বুঝে নাই, তবে এভাবে হঠাৎ উধাও হয়ে আবার হঠাৎ করেই ফিরে আসা, এতেই ওনার অবস্থা কাহিল। যদি সব বুঝতে পারতেন তাহলে না জানি কি না কি হতো। যাই হোক, ওসি সাহেবের সঙ্গে দেখা করলাম। এরপর ওনার বাসায় নিয়ে গেলেন আমাদের। যদিও রাজি ছিলাম না, কিন্তু সামনে ঈদ, তাছাড়া বাবু আর সিনেহাও রয়েছে, তাই হাজার বারণ সত্ত্বেও মানলেন না, জোর করে নিয়ে গেলেন। 2 দিন পর ঈদ। আগে থেকেই সব শপিং করা ছিল, তারপরে ওসি সাহেব সবার জন্য, বিশেষ করে বাবুর জন্য শপিং করলেন। আমিও ওনার ফ্যামিলির সবার জন্য শপিং করলাম। মাত্র কয়দিনের সম্পর্ক, অথচ কেউ বুঝতেই পারবে না যে আমরা আপন কেউ না। ঈদের রাত, সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছে। আমার পকেটে তখনও সেই আংটিটা রয়েছে। চাঁদ রাত, আকাশে ঝলমলে তারা, আর তার মধ্যে সদ্য ওঠা চাঁদটা দেখতে চমৎকার লাগছিল। তাছাড়া পাহাড়ি এলাকা হওয়ায় গাছের ফাঁকে চাঁদের লুকোচুরি চলছিল, যা অসম্ভব ভালো লাগছে। এদিকে মাঝে মধ্যে মেঘের পাহাড় মাটির পাহাড়ের গায়ে ধাক্কা খাচ্ছে, যা মন কেড়ে নেয় মুহূর্তের মধ্যে। হঠাৎ সুন্দর ঝলমলে জ্যোৎস্নাময়, ঝলমলে চকচকে সুন্দর আকাশে কালো মেঘে ছেয়ে গেল। হঠাৎ করে আচমকা আসা বাতাসে তীব্র গতি সবকিছু উলট পালট করে দিচ্ছে। বিদ্যুৎ চলে গেল। মনে হচ্ছে কেউ নিজের হাতে বৈদ্যুতিক তার কেটে দিয়েছে। আশেপাশে কোনো বাড়ি না থাকলেও দূরের বাড়িগুলোতে তখন স্পষ্ট আলো দেখতে পাচ্ছি, মানে বিদ্যুৎ যায়নি। মুহূর্তের মধ্যে এমন সুন্দর দৃশ্য যে নিখোঁজ কালো অন্ধকারে ছেয়ে যাবে বুঝতে পারিনি। বাতাসে ধুলো ঝড়ের পাশাপাশি একটা শব্দ শুনতে পাচ্ছি। প্রথমে শব্দটা কি বা কার না বুঝলেও আস্তে আস্তে কাছে আসাতে স্পষ্ট শুনতে পাচ্ছি কোনো একটা মানুষ আর জানোয়ার দুইটার সংমিশ্রণে যদি কোনো শব্দ হয়, যে সাউন্ড আসবে ঠিক সেরকম একটা ভয়ানক শব্দ ভেসে আসছে আমাদের দিকে। আর সেই শব্দটার কথাগুলো এমন ছিল, আমি আসছি, আমি এসেছি তোদের রক্ত খাওয়ার জন্য। আমি অনেক ক্ষুধার্ত, রক্ত পিপাসু, আজ তোদের রক্তকে মন জুড়াবো। কত অপেক্ষা, কত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পেয়েছি। আমি এসেছি তোদের প্রত্যেকের মাথার শরীর থেকে আলাদা করতে। ইত্যাদি ইত্যাদি ভয়ানক সব শব্দ, কথা সুরে মনে হচ্ছে কত বছরের, কত জনমের সূত্র, কত হাজার বছরের অপেক্ষার পর বদলা নিতে কাছে পেয়েছে আজ তার মনোবাসনা পূরণ করবে আমাদের চিরতরে দুনিয়া থেকে আলাদা করে। এদিকে কথাগুলো আস্তে আস্তে একদম নিকটে আসছে। কালো অন্ধকার, ধুলো ঝড়ে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এসবের আড়ালেও একটা অবয়ব স্পষ্ট বুঝতে পারছি, যার পা মাটিতে আর মাথা কত দূরে তা বুঝবার উপায় নেই।
আকাশের দিকে যতদূর চোখ যাচ্ছে শুধু তার শরীরটাই দেখতে পাচ্ছি, কিন্তু কোনো মাথা দেখা যাচ্ছে না। দৃষ্টিশক্তির অন্তরালে রয়ে গেছে সেই এন্টিটির মাথা। এতক্ষণ এসবের মধ্যে খেয়াল করি নাই যে বুক পকেটে থাকা আংটিটা গরম হয়ে বুক পুড়ে যাওয়ার অবস্থায় এসে গেছে। এদিকে বাবুর চোখে দেখে তাকাতে ভয়ে সারা শরীরে আগুন লেগে যাওয়ার মতন অবস্থা। এত ভয়ানক, এত রাগী চোখ আজ পর্যন্ত কারোই দেখি নাই। মনে হচ্ছে সব ধ্বংস করে দিবে। এদিকে স্নেহা আস্তে আস্তে নিজেকে অন্য রূপে গুটিয়ে নেওয়ার উপক্রম হয়ে গেছে, যুদ্ধের জন্য প্রস্তুত। এত সাহসী সুমিত সাগর ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে ছাদের এক কোনায় লেপ্টে আছে। ওসি সাহেব ওনার ফ্যামিলির সদস্যের কথা আর কি বলবো। আমার মনে হচ্ছে ওনারা জ্ঞান হারালেই বেশি খুশি হবেন। স্নেহা তার জাদুর মাধ্যমে ওসি সাহেব ওনার পরিবারের সবাইকে সহ সুমিত সাগরীয় সুরক্ষা চক্রে বেঁধে ফেল। আমাদের জন্য ওদের সমস্যা হোক তা চাই না। বাবুকে সুরক্ষা চক্রের ভিতর রাখার প্ল্যান ছিল, কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। কোনোভাবেই বাবুকে রাখা যাচ্ছে না। চক্রের ভিতর বেরিয়ে আসলো। এদিকে দানবের মতন পিশাচটা ক্রমশই এগিয়ে আসছে। হাসতে হাসতে একদম ছাদের উপর চলে আসলো। আমি আমার জীবনে অনেক সময় ভয়ঙ্কর পিশাচ জিনের মুখোমুখি হয়েছি, কিন্তু এত বড় দানব কখনো দেখি নাই। বিশাল আকৃতির দানবের কণ্ঠে যেন আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। কানের পর্দা ফেটে যাবে অবস্থা। প্রথমে চিৎকার করে হাসতে শুরু করলো। এত বিকট সেই হাসির শব্দ মনে হচ্ছে ছাদ উড়ে যাবে। কিছু সময় হাসার পর আপনা আপনি কাঁদতে শুরু করলো আর বলতে শুরু করলো, তুই আমার শিষ্যকে মেরেছিস, তুই আমার ছোট ভাইকে মেরেছিস, আর তোদের এই পুচকে ছেলে আজ আমার সন্তানকে মেরেছে। তোদের পুরো পরিবার আমি এখানে ধ্বংস করে দেব। দেবীর চরণে তোদের বলি দিব। তোদের রক্ত দিয়ে পুজো করে আমি হব পুরো পৃথিবীর ভয়ঙ্কর দানব পিশাচ। হা হা হা। ওয়েট, আগে ওর কথাটা মাথায় ঢুকিয়ে নেই। মাঠে নামার আগে ওর শিশুকে মারছি, মানে ওর শিশুকে। আর সিনা ওর ছোট ভাইকে মারলো কবে? ওর ছোট ভাইকে। তবে একটা বিষয় শুধু ক্লিয়ার বুঝতে পারছি যে ওর ছেলেকে স্পর্শ বাবু মারছে। মানে গতকাল ভোরে কবরস্থানের কাছে যে এন্টিটি হামলা করতে চেয়েছিল, যার লাশ আমরা সবাই দেখেছিলাম স্পর্শ বাবুর কাছে, সেই এন্টিটির পিশাচটা তাহলে এর ছেলে। কিন্তু শিষ্য আর ভাই কোনটা তা এখনো ক্লিয়ার না। আমি কিছু বলতে যাওয়ার আগে স্নেহা বলতে শুরু করলো, তোর ভাই আর তোর শিষ্য বা সন্তান কে তা আমার জানা নেই, তবে আমি বা আমরা কখনো ভালো কোনো মানুষ কিংবা জিনকে মারি না। অবশ্যই তোর ভাই, তোর সন্তান আর তোর শিষ্য খারাপ হবে, তার জন্য মারছে। এখন তুই যদি বাঁচতে চাস তো এখান থেকে জান নিয়ে ফিরে যা। আমি বা আমার পরিবারের দিকে যদি চোখ তুলে তাকাস তাহলে তোর পুরো বংশ নির্বংশ করে দিব। আমি কে বা কী করতে পারি তা তুই ভালো করেই জানিস। নিজের ভালো চাস তো এখান থেকে কেটে পড়। এই কথা শুনে আরো জোরে জোরে হাসতে শুরু করলো পিশাচটা বলতে শুরু করলো, আমি 12 ভাই বৈশাল রে, 12 ভাই বৈশাল। তোর মতন পিসকি পড়ি আমার কি করবি রে? আমার শক্তি সম্পর্কে তোদের কোনো ধারণা নাই। আজ আমার শক্তি দেখাবো। হাসি পাচ্ছে তোর কথা শুনে। এতটাই শক্তিশালী হয়ে থাকিস তাহলে তোর ভাই, তোর ছেলে, তোর শিশুদের মারলাম তখন কই ছিলে? শোন, পৃথিবীতে খারাপের কোনো জায়গা নেই। দুনিয়াতে তোদের মতো শয়তানকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক কোনো না কোনো শক্তি প্রেরণ করেই রেখেছে। একটা বিষয় চিন্তা করে দেখ, তোর ছেলেকে আমার এই বাচ্চা ছেলে মেরে ফেললো, তাহলে ওর সামনে তোরা কত নগণ্য। তোদের পুরো বংশ নির্বংশ করার জন্য আমার এই বাচ্চা ছেলেই যথেষ্ট। তাই না কি রে? বাহ, প্রশংসা করতে হয় তোর এই ছেলের। আচ্ছা, তোর যখন এত অহংকার তোর ছেলেকে নিয়ে, তাহলে তোর ছেলের সাথে আগে খেলা শুরু করি। এই বলেই পিশাচটা আস্তে আস্তে ঘূর্ণির মতন হয়ে নিজের রূপ পরিবর্তন করতে শুরু করলো। আর এদিকে স্নেহা নিজের পুরো রূপ পরিবর্তন করে পাখা লাগিয়ে ফেলেছে। কিন্তু স্নেহা আক্রমণ করার আগেই স্পর্শ বাবু সবাইকে অবাক করে দিয়ে